আচ্ছা, প্রত্যেক ছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা ভিডিও এবং অডিওটা বন্ধ রাখো, ঠিক আছে? পরে লেকচারের শেষে যখন আমরা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তখন অন করে বলবে। ওকে? অন করতে হচ্ছে না। কি কি করছি? এদের দেখাচ্ছে না, আমারটা দেখাচ্ছে না। এতে ক্লাস হচ্ছে আমাদের, ক্যামেরা অফ করতে বলছে তো আমারটাই বন্ধ হচ্ছে না কেন? কি করছি আমি? What? Didi, look. Hello. এই কথা বলছো কেন? আনমিউট, মিউট কর।
আচ্ছা, জয়শ্রী আছো? হ্যাঁ, আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের অনুষ্ঠানের সঞ্চালনার জন্য আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টের অধ্যাপিকা জয়শ্রী মণ্ডল মহাশয়কে অনুরোধ করছি। জয়শ্রী, শুরু করো। আচ্ছা, আশা করছি আমাকে সবাই শুনতে পাচ্ছে। একদম। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। শুভ সন্ধ্যা সকলকে। কৃষ্ণনগর উইমেন্স কলেজে ভ্যালু এডুকেশন কোর্স আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়া তার একটি অংশ হিসেবে আজকে যে লেকচার সিরিজের আয়োজন করা হয়েছে, সেই লেকচার সিরিজে আমি স্বাগত জানাই। এখানে উপস্থিত আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর সুনিপা রায় মহাশয়া, আজকে যিনি আমাদের আমন্ত্রিত বক্তা শ্রী সত্যকাম সেন মহাশয়, এই অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত আমার সকল শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং সমস্ত মেজর থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা, যাদের জন্য এই অনলাইন লেকচার সিরিজের আয়োজন, তাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি প্রথমেই এই অনুষ্ঠানের স্বাগত ভাষণের জন্য অনুরোধ করব আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর সুনিপা রায় মহাশয়াকে কিছু বক্তব্য রাখার জন্য। ম্যাডাম, প্লিজ। নমস্কার স্যার, এই অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং শুভ সন্ধ্যা সবাইকে। আজকের যে টপিক লেকচারের, সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ ডিফারেন্ট এজেস, মানে ভারতের বিভিন্ন যুগের শিল্প ও স্থাপত্যের ধারণ। এটা আমাদের ভ্যালু অ্যাডেড কোর্সের একটা পার্ট, লেকচার সিরিজের একটা পার্ট বা একটা টপিক বলতে পারে। এবার ভ্যালু অ্যাডেড কোর্সটা অ্যাকচুয়ালি কি? ভ্যালু অ্যাডেড কোর্সের ব্যাপারটি হলো একটা স্বল্প মেয়াদী আর দক্ষতা ভিত্তিক কোর্স, যেটা মূল যে পাঠ্যক্রম পড়ানো হয় তার পাশাপাশি এটা পড়ানো হয়। কেন পড়ানো হয়, যদি আমরা এটাকে আরো ডিটেলসে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের চাকরির ক্ষেত্রে এটা সাহায্য করে। কিভাবে সাহায্য করে? কারণ শিল্পক্ষেত্রের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন বা জ্ঞান অর্জন দুটোই করা যায়, এবং তার ফলে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে। আর বিভিন্ন ধরনের যে তত্ত্ব মানে থিওরিটিক্যাল যে নলেজ, তার সাথে একটা প্র্যাকটিক্যাল নলেজের মধ্যে একটা সংযোগ তৈরি করা হয় এই ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দিয়ে। পেশাগত দক্ষতাও বৃদ্ধি করা হয়, এবং ভবিষ্যতে কোনো স্টুডেন্ট যদি মনে করে আমি কোন দিকে যাব, সেইটার একটা ভিত্তি স্থাপন করা হয় এই ভ্যালু অ্যাডেড কোর্সের মাধ্যমে। স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারে যে না, আমার এই সাবজেক্টটা ভালো লাগছে বা এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, তাহলে আমার ভবিষ্যতে আমি এটা নিয়েই পড়াশুনো করব এবং এগোবো। আজকের যে টপিক সেটা হচ্ছে ভারতের বিভিন্ন যুগের শিল্প ও স্থাপত্য সম্পর্কে ধারণা। প্রতিটি যুগের শিল্প ও স্থাপত্য ভারতীয় সভ্যতার একটা সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরে, এবং সেটার উপর যদি আমরা চর্চা করে নেই, তাহলে আমাদের ভবিষ্যৎ নির্ধারণটা অনেক বেশি সহজ হয়। তো আমার স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার এসেছেন আমাদেরকে সাহায্য করার জন্য, এবং তার সাথে যে অর্গানাইজিং কমিটি আছে, অনিরুদ্ধ বাবু এবং জয়শ্রী ম্যাডাম,
এবং টিসিএফ টিচার কাউন্সিল সেক্রেটারি সজল বাবু মহাশয় সব এখানে উপস্থিত আছেন। তো আমি এখন হ্যান্ড ওভার করছি জয়শ্রী ম্যাডামের কাছে যে প্রোগ্রামটা শুরু করা হোক। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। খুব ছোট কিন্তু খুব সংক্ষিপ্ত হলেও আপনি সুন্দর করে আমাদের অনুষ্ঠানের মুখবন্ধ রচনা করেছেন। আমি এবার ওয়েলকাম জানাবো আজকে যিনি আমন্ত্রিত বক্তা শ্রী সত্যকাম সেন মহাশয়কে। প্রথমেই বলি, ওনার যে কর্মের পরিধি বা অভিজ্ঞতা সেটা অনেক পরিসরে ব্যাপ্ত, ততটা হয়তো আমি তুলে ধরতে পারবো না। এখানে ছাত্রীরাও রয়েছে। খুব ছোট করে যদি ওনার সম্পর্কে বলতে হয় বা পরিচয় দিতে হয় তাহলে বলবো শ্রী সত্যকাম সেন, তিনি বর্তমানে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতায় তার আর্কিওলজি সেকশনের কনসালট্যান্ট হিসেবে তিনি কর্মরত। মিউজিয়ামে বৌদ্ধ এবং ব্রাহ্মণ্য মূর্তিতত্ত্ব, ভারতীয় স্থাপত্যকলা এবং পোড়ামাটির মূর্তির যে ধারাবাহিক ঐতিহ্য, সেই বিষয়ে তিনি অসম্ভব কার্যে নিদর্শন রেখেছেন। সেখানে তার অবাধ বিচরণ। ইন্ডিয়ান মিউজিয়ামে কর্মসূত্রে এবং তার নিজস্ব যে ব্যক্তিগত যে ইন্টারেস্টের জায়গা, সেখান থেকেও তিনি নানা দেশ বিদেশে বিভিন্ন স্থাপত্য এবং বিভিন্ন জায়গা তিনি পরিভ্রমণ করেছেন। বর্তমান ভারতের পরিপ্রেক্ষিতে মিউজিক আর্কিওলজি যেটা রয়েছে সেখানে তিনি গবেষণায় ব্যপ্ত রয়েছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ জার্নালে তার অভিজ্ঞতাকে তিনি প্রকাশ করেছেন। এরকম একজন ব্যক্তিকে আজকে আমাদের আমন্ত্রিত বক্তা হিসেবে পেয়ে আমরা প্রত্যেকে অত্যন্ত আনন্দিত। এর আগে উনি আমাদের কলেজের অ্যাড অন কোর্সে উনি আমন্ত্রিত বক্তা হিসেবে পড়িয়েছেন এবং সেখানকার যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আজকের এই আলোচনা থেকে ছাত্রীরা তো উপকৃত হবেই, এটা তাদের একটা পার্ট, মানে সিলেবাসেরই একটা পার্ট, কিন্তু আমরা যারা এখানে উপস্থিত থাকবো আমরা প্রত্যেকে অত্যন্ত সমৃদ্ধ হব ওনার আলোচনা থেকে। স্যার নিজে স্বনামধন্য সঙ্গীত শিল্পী, শ্রীপ্রসাদ সেনের সুযোগ্য পুত্র এবং নিজেও একজন খুব গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তো তাকে আজকে আমরা আমন্ত্রিত বক্তা হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং করছি যে এই আলোচনা সভাটা সকলের জন্য অত্যন্ত মনোজ্ঞ হবে। স্যার, ওভার টু ইউ। আপনাদের সবাইকে প্রথমেই আমি প্রিন্সিপাল ম্যাডামকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই এবং নমস্কার জানাই উপস্থিত অধ্যাপক মণ্ডলী যারা আছেন, বিশিষ্ট যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, তাদের সবাইকে আমার নমস্কার জানাই। এবং যাদের জন্য আজকে আমার এই ক্লাসে আসা, সেটা সব থেকে ভালো হতো যদি কৃষ্ণনগর কলেজে, উইমেন্স কলেজে গিয়ে আপনাদের সকলের সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে পারতাম, কিন্তু সেটা হয়ে উঠলো না, সেটা আমার অক্ষমতায় পারলাম না। কিন্তু যা হোক, অনলাইনে অন্তত কথা আলোচনাটা হতেই পারে। আর স্যার, এটা আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি ভবিষ্যতে একবার আমাদের কলেজে এসে অফলাইনে একবার আসবেন, আমরা খুব খুশি হব। নিশ্চয়ই, অবশ্যই যাব। কারণ আমি জানি এখন ইউজিসির সূত্রে আপনাদের মিউজিয়াম একটা বড় জায়গা অকুপাই করেছে আপনাদের সিলেবাসের মধ্যে। এটা খুব আনন্দের এবং সে বিষয়ে পরে সামনাসামনি গিয়েই কথা বলা যাবে। ঠিক আছে। আর ছাত্রীদের উদ্দেশ্যে একটু বলা যে তোমরা কিন্তু অডিও ভিডিওটা অফ রাখবে, স্যারের কথাগুলো মন দিয়ে শুনবে, আর অবশ্যই তোমরা স্যারকে প্রশ্ন করবে বা ইন্টারঅ্যাক্ট করবে, তবে স্যারের বলা হয়ে যাওয়ার পর। কিন্তু স্যার যখন বলবেন তখন কিন্তু প্রত্যেকে অডিও ভিডিওটা প্লিজ অফ রাখবে, কেমন? ঠিক আছে স্যার। এটা আমার ভাবতে খুব দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে যে ছোট ছোট তোমরা যে রয়েছো আমার সামনে, এই ছোটরা মেয়েরা রয়েছো, খুবই ভালো লাগছে যে তোমরা এত আগ্রহ নিয়ে এটা শুনতে বসেছো। আমি জানি না কতটা তোমাদের আগ্রহ আমি পূরণ করতে পারবো, তবে একটা জিনিস আমার মনে হয়, এখানে ইতিহাস ছাড়াও অন্যান্য বিষয়ের যারা অনার্স নিয়ে পড়ছেন তারাও তোমরা আছো, সুতরাং সকলে যাতে সহজবোধ্য হয় আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আমি প্রথমে আমার এই যেটা আমি শেয়ার করব স্ক্রিনটা আমি একটু দেখিয়ে নিই। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ,
একটা হচ্ছে যে ভারতের যে শিল্প চর্চা তার শুরু ঠিক যে কবে সেটা ভারতীয় উপমহাদেশটা বলাই ভালো। তার কারণ হচ্ছে এর পরিধি তো শুধুমাত্র আমরা আজকে যেকে ভারত বলি সেইটুকু তো নয়, এর বাইরেও অনেকখানি ভারত উপমহাদেশ মানে একটা বিরাট অংশ জুড়ে এশিয়া মহাদেশে। সেখানে আমরা সেই কবে মানুষের এই শিল্প মনস্কতা এসেছে শুধু এশিয়া বা ভারতীয় উপমহাদেশ বলে ঠিক নয়, সমগ্র পৃথিবীতে সেই চেতনা কবে থেকে তার উন্মেষ ঘটেছে সেটা যদি ঠিকঠাক ভাবে আমরা ট্রেস আউট করতে চাই তাহলে সেটা কিন্তু প্রাগ ঐতিহাসিক যুগে শুরু হয়। এখনো জয়পালার অতিথি আসতো প্রাক ঐতিহাসিক যুগে যেটাকে আমরা মেসোলিথিক পিরিয়ড বলি আমরা, সেই সময় তারা গুহা চিত্র আঁকছেন। মানে সেই শিল্পবোধ তো তাহলে তখন থেকে। আমার তো সিভিলাইজেশন হওয়ার দরকার নেই, সিভিলাইজেশন হতেই হবে, সভ্যতা যে হতেই হবে তার তো কোনো, সভ্যতার পর্যায়ে ওঠার আগে অব্দি যে সংস্কৃতি আমরা পাই, কালচার যেগুলো পাই, স্টোন এজ কালচার, সেই সময় থেকে আমরা এক একটা যদি প্রস্তর খণ্ড দেখি এই প্যালিওলিথিক, আদি প্রস্তর যুগের বা তার পরবর্তী প্রস্তর যুগের, দেখবো সেগুলো এক একটা আয়ুধ বটে, এক একটা অস্ত্র বটে, এক একটা হাতিয়ার বটে, কিন্তু সেগুলোও যে তৈরি তার মধ্যেও তার মধ্যেও কেমন সুন্দর একটা শিল্পবোধ কাজ করেছে। স্কাল্পচারের শুরু বোধহয় সেখান থেকে। এবং আমি নিজে মিউজিক আর্কিওলজি করতে গিয়ে দেখছি যে মানুষের মধ্যে এই সঙ্গীত বিষয়টা ওই মেসোলিথিক পর্যায়ে এসে গিয়েছিল, যে ধনুক দিয়ে তারা সারাদিন শিকার করত, সন্ধ্যেবেলায় সেই ধনুকের ছিলা টেনে বাজিয়ে সেটা থেকে যে তার যন্ত্রের আওয়াজ বার করে তাই নিয়ে তারা গান গাইতো, তারা নাচতো পর্যন্ত। তো এটা তো খুব সোজা কথা নয় যে একটা শিকারের হাতিয়ার হয়ে গেল একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এ তো রাতারাতি নয়, এ হতে বহু 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 বছর সময় নিয়েছে। তাদের অভিজ্ঞতা, তাদের যে এই জানার চেষ্টা, এটাই হচ্ছে মানুষের সব থেকে বড় মূলধন। মনুষ্যত্ব বলে যে জিনিসটি আমাদের মধ্যে রয়েছে তার শুরু কিন্তু, তার সূচনা বহু আগে থেকে, প্রাগৈতিহাসিক যুগ থেকে। যাই হোক, এই করতে করতে মেহেরগড় অঞ্চলে একটা আমরা দেখতে পেলাম যে নিওলিথিক পিরিয়ড বা নব্যপ্রস্তর যুগে, যে যুগে মানুষ ক্রমেই বসবাস করতে শুরু করলো নদীর তীরে এবং চাষাবাদ করতে শুরু করলো, তার অর্থনীতি, তার ইকোনমি পাল্টে গেল, এগ্রিকালচারাল ইকোনমিতে পরিণত হলো। সেই এগ্রিকালচারাল ইকোনমি থেকে তাদের মধ্যে একটা সেটেলড ব্যাপার আসতে শুরু করলো। চাষাবাদ হচ্ছে, বাটার সিস্টেম হচ্ছে, ওকে তার যে মানে যে সারপ্লাস অফ প্রোডাকশন সেটা সে সেল করছে, সে অন্য কাউকে দিয়ে দিচ্ছে, সেল করছে মানে দিচ্ছে, বিনিময় প্রথা, বাটার সিস্টেম। ওর কাছে যেটা নেই সেটা সে আবার নিয়ে নিচ্ছে। অর্থাৎ আমার কাছে ধরা যাক খুব ভালো ধান আছে, ধান আমার চাষ হয়েছে, আবার অন্যদিকে দেখছি যে তার কাছে ধান নেই, গম আছে, আমার গম নেই, আমি ধানটা দিয়ে গমটা নিয়ে নিলাম। এইভাবে এই বাটার সিস্টেম করে একটা খুব ইনসিপিয়েন্ট ফর্ম, খুব প্রাথমিক পর্যায়ে একটা ইকোনমি শুরু হচ্ছে। এই যে ইকোনমি শুরু হচ্ছে, এই ইকোনমি আস্তে আস্তে আমাদের একটা এই সারপ্লাস অফ প্রোডাকশন কিন্তু একটা মার্কেট ইকোনমিতে নিয়ে আসছে। হরপ্পান সভ্যতা আসার আগে সেখানে বহু স্থানীয় সংস্কৃতি ছিল, সেগুলো আস্তে আস্তে কেমন করে একটা শহর, একটা নাগরিক সভ্যতায় পরিণত হচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং। আমি কি বলবো তোমাদের ছোটদের বলছি, তোমরা তো এখন অনেক অনেক দিন অনেক কিছু জানবে, অনেক কিছু পড়বে, অনেক অভিজ্ঞতা তোমাদের হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এই যে একটা বলছি যে শিল্পের যে বিকাশ হচ্ছে সেটা কিন্তু নিজে থেকে হচ্ছে না,
বহু কিছুর সঙ্গে যুক্ত আছে, একটা একটা ইন্টারকানেক্টেড ব্যাপার, অর্থনীতি, তার সেটেলমেন্ট, তার সমস্ত কিছু, তবেই শিল্পের উন্মেষ বা বিকাশ ঘটছে। তার আগে কিন্তু নয়। তাকে একটা সেই কনজিনিয়াল, একটা উপযুক্ত বাতাবরণ তাকে পেতে হয়েছে, যার থেকে তার শিল্প ভাবনা এসেছে। আজকের দিনে তো ডিএনএ আবিষ্কার হয়েছে, ডিএনএ দিয়ে আর্কিওলজিকে নিরূপণ করা হচ্ছে। সেখানে আমরা বুঝতে পারছি তার ভাবনা চিন্তা, তার যে সমস্ত, তার যে স্বাভাবিক যে মস্তিষ্ক, আমি মানে বলতে চাই যে তার মনস্তাত্ত্বিক যে অগ্রগতি, সেটাও আমরা আজকে ট্রেস আউট করতে পারছি। কত সুবিধা হয়ে গেছে বিজ্ঞানের মাধ্যমে। তো আমরা যেটা দেখছি যে এই হরপ্পা সিভিলাইজেশন, যেটাকে আজকে সিন্ধু সরস্বতী সভ্যতা বলে আমরা বলছি, এই জন্য সিন্ধু সরস্বতী বলছি, তার পূর্ব দিকটা স্প্রেড করেছিল একেবারে আমাদের পশ্চিম উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এই সব অঞ্চলে এতটা ঢুকে এসছিল। তার মানে সেটা শুধু সিন্ধু সভ্যতা বললে এখন ঠিক মতো বোধহয় তার সুবিচার করা হবে না, কারণ আমরা দেখছি তার মধ্যে সরস্বতী নদীও চলে আসছে। কাজেই সিন্ধু সরস্বতী যে সভ্যতাকে আমরা বলছি, সেটার একটা বিরাট অংশ একটা প্রথম নাগরিক সভ্যতার জন্ম দিল, একদম প্রথম ফার্স্ট আরবান মুভমেন্ট, বা একটা নতুন করে একটা তৈরি হলো একটা নতুন সংস্কৃতি, তার সভ্যতার পর্যায়ে, অর্থাৎ কালচার্স গুলো সিভিলাইজেশন হয়ে দেখা দিল। প্রথম নাগরিক সভ্যতা আমাদের এই উপমহাদেশে, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা, অথবা যেটা আমরা বলছি যে সিন্ধু সরস্বতী সভ্যতা। এই সভ্যতা থেকেই আমরা আমাদের এই শিল্প নৈপুণ্যের যাত্রা শুরু করি। সেই সভ্যতায় ছিল অনেক কিছু, নাগরিক সভ্যতা তো বেশ কিছু শহর একেবারে। এখন যেমন আমরা দেখি না, দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, তখনকার মহেঞ্জোদারো, হরপ্পা, চানুদারো, সুরকোটাডা, ধলাভিরা, রাখিগাড়ি, এ সমস্ত এক একটা সব শহর গড়ে উঠছে। সেই শহরগুলো আজকের এইখানে আমরা যদি ভাবি যে সেই শহরে আজকের মতো টেকনোলজিতে থাকা সম্ভব না, অত হাজার হাজার বছর আগে, তখন যা ছিল তাদের কাছে কিন্তু একটা টেকনোলজি ছিল, এবং যা কিছুই হচ্ছে সেটা কিন্তু একটা এই প্রযুক্তির অগ্রগতি নিয়েই হচ্ছে। কিন্তু মানে ইটস অল অ্যাবাউট দ্য প্রোগ্রেশন অফ টেকনোলজি। তার নিরিখে আমরা দেখছি ব্যাপারটা কেমন করে এগোচ্ছে। সেখানে আমরা দেখছি ব্যবসা বাণিজ্য আসছে, সংস্কৃতি আসছে, ধর্ম আসছে, তাদের সংস্কৃতির সঙ্গে তাদের সাজগোজ ইত্যাদি সমস্ত আসছে, ঘর বাড়ি, রাস্তা ঘাট, টাউন প্ল্যানিং সমস্ত চলে আসছে। এই প্রথম আমরা একটা নাগরিক সভ্যতার সূত্রে একটা ভারতীয় উপমহাদেশে একটা শিল্প চেতনার বিকাশ হতে দেখলাম। তার মোটামুটি সময়কাল হচ্ছে 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। সেই সময় একদম কোর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পা সভ্যতা কি করে বিকশিত হচ্ছে। সেখানে টেরাকোটার নানা রকমের, এই টেরাকোটার যে মাদার গডেস, মানে অর্থাৎ ফিমেল ফিগার, এটা কিন্তু যে হরপ্পাতে একেবারে রাতারাতি তৈরি হয়ে গেল তা কিন্তু নয়। এটা তৈরি হয়েছিল নব্যপ্রস্তর যুগে, যখন এগ্রিকালচারাল ইকোনমি হলো, তখন তারা ভাবতেন যে মাদার গডেস অর্থাৎ আমাদের হচ্ছে ধরিত্রী দেবতা, তাকে আমরা পুজো করছি। এইভাবে আস্তে আস্তে সেখানে মূর্তি, ওই টেরাকোটার একটা নারী মূর্তি তৈরি হতে শুরু করলো, যিনি কিনা বেসিক্যালি মা, অর্থাৎ তাঁর আরাধনা। এবং সেগুলো আস্তে আস্তে খানিকটা, হয়তো আমরা তো এখনো ইন্ডিয়ান স্ক্রিপ্ট পড়তে পারিনি, তো সেই কারণে সফলভাবে না পড়তে পারার কারণে অনেক কিছুই জানতে পারছি না, কিন্তু আমরা দেখছি যে ইন্ডাস ভ্যালিতে এসে এই মাদার গডেস একেবারে চারিদিকে ছড়িয়ে পড়লো। শুধু তাই নয়, সেখানে আমরা দেখছি যে বিভিন্ন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হচ্ছে যখন, হ্যাঁ, প্রশাসনিক কাজ, সেখানে সিলের ব্যাপার আসছে। হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ, হতে পারে রিলিজিয়াস, ধর্মীয়, অথবা অন্য কোনো কারণে আমরা দেখছি
যে সেখানে সিল আসছে, সেই সিলগুলো নানা ধরনের। আমরা কিভাবে জানতে পারছি? এটা একটা খুব ইন্টারেস্টিং, যে সিলের গায়ে দেখছি নানা রকম জন্তু জানোয়ারের ছবি, সেখানে একটা ধর্ম বিশ্বাস ধরা পড়ছে, এটাও দেখতে পাচ্ছি। প্রোটোশিব একজন পশুপতি বসে আছেন যোগাসনে, সেটাও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ডান্সিং গার্ড, ব্রঞ্জের তৈরি, ঠিক কোমরে হাত দিয়ে একটা অদ্ভুত এখানে দেখা যাচ্ছে, তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, খুব স্পষ্ট কি? আমি তৃতীয়, মানে আমার দিক থেকে তৃতীয় ছবিটা দেখাচ্ছি। এই ডান্সিং গার্ল ব্রঞ্জের তৈরি, সেটি একটা অদ্ভুত, সেই সময়কার যে সঙ্গীত নৃত্যের যে ভাবনা, সেটা যেন একটা সম্ভাবনা জাগাচ্ছে। এবং সেই সময় হাতে ব্যাঙ্গল পরা, এই অবধি এখনো রাজস্থান গুজরাট অঞ্চলে গেলে দেখতে পাওয়া যাবে, এরকম ভাবে তারা পড়ছেন। আর হচ্ছে যে প্রিস্ট কিং, চুনা পাথরের তৈরি, কিরম দেখতে ছিল তারা, তাদের কিরকম ধরনের চেহারা ছিল, তারা কি ধরনের পোশাক আশাক পরতেন, সবটাই এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। এছাড়া প্রচুর সিল, প্রচুর পটারি, জুয়েলারি, আর্কিটেকচার, সমস্ত কিছু। এই যে মাদার গডেস, এই যে জন্তু জানোয়ার, ছোট ছোট মাস্ক, প্লাক, নানা রকমের মুখের ছবি, তারপরে বিভিন্ন ধরনের খেলনা। এই খেলনা টেরাকোটা মূর্তি থেকে আস্তে আস্তে খেলনার দিকে চলে গেছিল। তারা নানা রকমের এই ছোট গরুর গাড়ি বা ছোট খেলনা গাড়ি, এইসবও আমরা দেখতে পাই। এই সিল হচ্ছে একটা খুব, যেটা বলছিলাম যে সিল নানা ধরনের, কখনো হচ্ছে বুল, কখনো হাতি, কখনো কখনো এখানে আমরা দেখে রাইনোসেরাস দেখতে পাচ্ছি, ইউনিকর্ন দেখতে পাচ্ছি, নানা রকমের। তো সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছে। এমনও হয়েছে যে সেগুলো হয়তো অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্য সূত্রে এই সিল চলে গেছে অন্য দেশে, বা সেখানকার সিল চলে এসছে আমাদের এখানে। তখন হরপ্পা বলে কেউ জানতো না, যতটুকু জানা গেছে মেলুহা বলে একটা জায়গা ছিল এই আরব সাগরে, সেখানে তারা গালফ থেকে ব্যবসা বাণিজ্য করতে আসতো। বেশ কয়েকটি ট্রেড সেন্টার ছিল, সেখানে তারা এই সিলের উপস্থিতি, বিশেষ করে লোথাল বলে আরেকটি শহর ছিল হরপ্পান সিভিলাইজেশনে, যেটা গুজরাটে এখন পড়ছে আমাদের পশ্চিম উপকূলে, সেখানেও আমরা দেখতে পাই যে এই ধরনের ট্রেড রিলেশন ছিল, জাহাজে করে বাণিজ্য হতো ইত্যাদি। এছাড়া আমরা দেখতে পাই বেশ কিছু পটারি, যার মধ্যে শিল্প, মানে এই হাঁড়িকুড়ি ইত্যাদি, রোজকার খাবার স্টোরেজ, খাবার স্টোর করে রাখা, খাবার বানানোর পাত্র, বিভিন্ন ভাস বা পটারি বা জিনিসপত্র রাখার বা খাওয়ার, বা সার্ভিং বোল মতো, মানে ধরো এখান থেকে আমরা অন্য কোনো জায়গায় খাবারটা দিচ্ছি, সেরকম ব্যাপারও আছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে তাদের গায়ে যে ছবি আঁকা থাকতো, এই আর্টিস্টিক চেতনা আমরা প্রথমে একদম হরপ্পা সভ্যতায় স্পষ্ট ভাবে পাই। হ্যাঁ, তারও আগে নিওলিথিকে আমি তোমাদের বলছিলাম যে যেহেতু সেখানে আমরা টেরাকোটা পাচ্ছি, কিন্তু খুব ক্রুড ফর্মে, খুব একেবারে ক্রমশ বিকশিত হচ্ছে। হ্যাঁ, তারও আগে মেসোলিথিক যুগে ভীমবেটকা অঞ্চল মধ্য ভারতে যে আছে, মধ্যপ্রদেশে, সেখানে অনেক সব পাথরের গায়ে সব এঁকে আসছে। কিরম এঁকে আসছে? একটা যেটা শিকার করবে তার ছবি এঁকে আসছে। ওদের বিশ্বাস ছিল যার ছবি এঁকে আসছে পরের দিন তাকেই তারা শিকার হিসেবে পাবে। আর ছবি আঁকার সঙ্গে বেঁচে থাকার লড়াই। কেন না, ওদের ওই যে একটা, সেটা কুসংস্কার হোক বা অন্ধবিশ্বাস হোক, যাই হোক, কিন্তু একটা বিশ্বাস করতো যে সেই জন্তুটাকে পরের দিন তারা শিকার করে তারা খেতে পাবে, তাদের আরেকটা দিন চলবে বা দুটো দিন চলবে। কিরকম অদ্ভুত ব্যাপার, মানে একদিকে বেঁচে থাকার লড়াই, আর একদিকে শিল্প চলে আসছে, দুটো ব্যালেন্স করে চলছে। আর আমরা যখন প্রথম আরবানাইজেশন পেলাম, প্রথম নাগরিক সভ্যতার উন্মেষ ঘটলো হরপ্পা অঞ্চলে, আজকে যেটাকে পাকিস্তান বলছি আমরা, সেই অঞ্চলে এখন মূল দুটো শহর আবিষ্কার হয়েছিল।
কিন্তু পরে সেটা জানা গেল যে আরো বিস্তৃত ছিল। ভারত, এখনকার ভারতের মধ্যেও সেগুলো অনেকটা জায়গায় ঢুকে পড়েছিল, বিভিন্ন শহরও আবিষ্কৃত হয়েছে। তো সেইখান থেকে যে সমস্ত পটারি গুলো পাওয়া যাচ্ছে তার কিছু নমুনা দেখো, কি সুন্দর শিল্পকর্ম। এই সেখানে নানা রকম হাঁড়ি ইত্যাদি সবই কিছু ছিল। শুধু শুধু পটারি নয়, সেখানে বিভিন্ন গয়নাগাটিও পাওয়া গেছে, কখনো গোল্ড, কখনো রূপোর, সোনার বা তামার, আর কিছু খুব খুব মানে অমূল্য কিছু পাথর, হ্যাঁ, যেমন প্রায় অমূল্য কার্নেলিয়ান, ল্যাপিস লাজুলি ইত্যাদি, আর শেল, মানে আমরা যেটা কনশেল, মানে শেল বলতে ঝিনুক, এই শাঁখ থেকে যেগুলো পাওয়া যায়, এই ধরনের অর্নামেন্ট এর পুঁতি টুতি ইত্যাদির এই হচ্ছে তাদের গয়নাগাটির কিছু নমুনা আমি দেখাচ্ছি। আরেকটা যেটা হলো সেটা হচ্ছে টাউন প্ল্যানিং। টাউন প্ল্যানিংটা অসামান্য। আমি এই পর্বে আর সেটা বলছি না, কারণ আসলে স্থাপত্য এবং শিল্প করে বলতে গেলে সেটা একটা মস্ত বড় ব্যাপার। আমি স্থাপত্য শিল্প ছেড়েই দিলাম, যদি শুধু স্থাপত্য বা শুধু শিল্প নিয়ে বলি সেটাও অনেক বড় ব্যাপার। আর মানে পুরো ভারতবর্ষে যতদিন অবধি আমরা তার অতীতকে দেখেছি, এতটা একসঙ্গে কভার করা যায় না। আমি তাই আজকে একটু বেঁধে নিয়েছি, মোটামুটি ভাবে আমরা গুপ্ত যুগ অব্দি যাবো, কারণ একটা ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি। গুপ্ত যুগের পরে আমরা একটা ট্রেল দেখতে পাই, যেটা গুপ্ত যুগের যে ইডিয়াম সেট করা ইডিয়ামকে ভিত্তি করে তৈরি হয়েছিল, এবং পরবর্তীকালের যে শিল্পকর্ম সেটা আবার আরেক দিক থেকে আমরা বিচার করতে পারি। কোনোটাই না, একটা জিনিস তোমরা জানবে যে খুব অ্যাবরাপ্ট বা হঠাৎ হঠাৎ করে কিছু হয় না। এই হরপ্পান সিভিলাইজেশন শেষ হয়ে গেল, শুরু হয়ে গেল মৌর্য সাম্রাজ্য, এই শুরু হয়ে গেল মগধান ইম্পেরিয়ালিজম, তা নয়। কিন্তু প্রত্যেকটা ওভারল্যাপ করছে, যে যেটা করতো সেটা চলতে থাকছে ক্রমে 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 আস্তে আস্তে। সেটা সেটা তোমরা এখনো দেখতে পাচ্ছ। ধরো এই কিছুদিন আগেও 4G মোবাইল ফোন চলতো, তার মধ্যে 5G ঢুকে গেল, স্মার্টফোন ঢুকে গেল। স্মার্টফোন তো 4Gও ছিল, 5G ঢুকে আরো বেটার টেকনোলজি নিয়ে এলো। তাই বলে কি 4G ফোন কেউ ইউজ করছে না? অবশ্যই করছে। সুতরাং সাইড বাই সাইড হতে থাকছে এবং ওভারল্যাপ করছে একটার সঙ্গে আরেকটা। আস্তে আস্তে আগেরটা ফেজ আউট করে যাচ্ছে, পরেরটা প্রমিনেন্স লাভ করছে এবং স্পষ্ট হয়ে উঠছে, এবং তারপরে সেটা এগোচ্ছে। তো আমরা এই আর্কিটেকচার পার্টটা পরবর্তী পর্ব অর্থাৎ 13 তারিখ সন্ধ্যে 6:30 অবশ্যই আমরা পড়বো, সেখানকার ড্রেনেজ সিস্টেম ইত্যাদি। হরপ্পা আর্টের সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে একটা তোমাদের একটা মোটামুটি ভাবে আমি একটা আইডিয়া দিই, সেটা হচ্ছে এই শিল্পকর্ম দুটো দিক আছে, দুটো দিক। তোমরা এখনই এতটা বুঝবে না, খুব ফিলোসফিক্যাল থট সেটা এখনই তোমাদের মতো করে একটু বলি। ধরো একটা হচ্ছে ন্যাচারালিস্টিক একটা প্রসেস, ন্যাচারালিস্টিক স্টাইল অফ আর্ট, ন্যাচারালিস্টিক। আরেকটা হচ্ছে রিয়েলিস্টিক। দুটোর মধ্যে তফাৎ কি? যদি বলো যে দুটোর মধ্যে তফাৎ কি, ন্যাচারালিস্টিক আর্ট আর রিয়েলিস্টিক আর্টের মধ্যে তফাৎটা কোথায়? তফাৎ এখানে একটা জায়গায়, সেটা হচ্ছে সময়ের ধারণা। সময় বলতে আমরা কি বুঝি? একেবারে সেকেন্ড, মিনিট, ঘন্টা, তাই তো? দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ, এইভাবে চলতেই থাকছে শতাব্দী। বেশ, ভারতীয় দর্শন অনুযায়ী কাল অর্থাৎ সময় কিন্তু মহাকাল, অর্থাৎ তার কোনো শুরু নেই, তার কোনো শেষও নেই। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে জীবন মৃত্যু কি করে আমরা বলছি? জীবন মানেই তো একটা সময়, মৃত্যু মানেই তো শেষ। ভারতীয় দর্শন বলছে না না না, ঠিক তা নয়, এটা ঠিক তা নয়। অর্থাৎ জীবন মৃত্যু একটা সেই ইসিজি গ্রাফের মতো,
ওরকমও না, খুব ব্যালেন্সড একটা গ্রাফের মতো, এরকম একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে। অর্থাৎ মৃত্যু বলে আমাদের সেইভাবে কিছু স্বীকার করা হয়নি। একটা স্টেট অফ এক্সিস্টেন্স থেকে, একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় গমন করা হচ্ছে, আবার ফিরে আসা হচ্ছে, আবার যাওয়া হচ্ছে। এই এই ব্যাপারটাই হচ্ছে মহাকাল। অর্থাৎ এর কোনো শুরুও নেই, আদিও নেই, এর কোনো শেষও নেই, অন্তও নেই। এক অদ্ভুত দর্শন, কাউকে কিচ্ছু বিশ্বাস করতে হবে না। এইভাবে যদি ধরে নিয়ে আমরা আমাদের বেঁচে থাকাটাকে মিলাতে পারি ঠিকভাবে, তাহলে সেটাই হচ্ছে তার সার্থকতা। যাই হোক, এই দর্শনের উপর ভিত্তি করে যে ভারতীয় শিল্পকলা তৈরি হয়েছে সেটাকে আমরা বলছি ন্যাচারালিস্টিক আর্ট। এবং হরপ্পান সিভিলাইজেশনে আমরা যে আর্ট দেখি সেটা একেবারে পুরোপুরি ন্যাচারালিস্টিক আর্ট। এই যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বুলটি, এ কি একেবারে তার পরিষ্কার তার সবকিছু দেখতে পাচ্ছি, মানে তার ঠিক প্রপোর্শন, তার ঠিক চোখ, নাক, মুখ একেবারে যেমন রিয়েল দেখতে হয় একটা গরু, সেরকম কি লাগছে? না, এখানে অনেকটাই আইডিয়ালিস্টিক, এরকম একটা হতে পারে। কিন্তু তার থেকেও তারা গুরুত্ব দিয়েছে তার ভেতরের যে ভাবটা, তার ভেতরের যে শক্তিটা, তার উপরে। সেই কারণে এগুলো সবই হচ্ছে মূর্তি হলেও বিমূর্ত, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্ট ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের একটা বড় কি বলবো, এটা একটা ঐতিহ্য, একটা বড় ফিচার, একটা বড় ক্যারেক্টারিস্টিক, একটা চিনিয়ে দেওয়ার মতো জিনিস, যেটা কিনা সে এই আইডিয়াটাকে ক্যারি করছে। অর্থাৎ সেখানে আমি কোন রকমের কেমন দেখতে, একদম যেরকম ছবি তুললে যেরকম হয়, আমরা যে মোবাইলে ছবি তুলি যেরকম একটা লোক দেখতে হয়, সেরকম বলছে না এটা আর্ট নয়। কেন আর্ট নয়? কারণ সেটা তো তাকে তার বাহ্যিক যে লুকটা সেটাই দেখছি, কিন্তু তার ভেতরটা আমি সেটাকেও ধরার চেষ্টা করব। সেটাকে ধরার চেষ্টা করতে গেলে আলটিমেটলি যেটা বেরোয় সেটা হচ্ছে যিনি রচনা করছেন তার উপর নির্ভর করছে, তিনি কিভাবে দেখছেন, তিনি কিভাবে ইন্টারপ্রেট করছেন। তো সেইখানে সেইটা হয়ে যাচ্ছে তখন ন্যাচারালিস্টিক আর্ট। অর্থাৎ ওই যে বৃষ, ওই যে ষাঁড়, শুধু তাকে আমি বাহ্যিক ভাবে দেখছি না, অন্তর থেকেও দেখছি। এর প্রচুর উদাহরণ আমরা পাবো। এবং অসম্ভব স্কিল্ড, অসম্ভব সুন্দর করে পোড়ামাটি হলেও তাকে ঠিকভাবে পুড়িয়ে ঠিকভাবে ফায়ারিং করে জিনিসগুলো তৈরি করা। এবং এই যে টেরাকোটায় এই যে অ্যাপ্লিক ডিজাইন লাগানো হয়েছে, এই যে দুটো চোখ আলাদা, নাকটাকে পিঞ্চ করে এরকম টেনে টেনে নরম থাকা অবস্থায় করা হয়েছে। হ্যাঁ, তারপরে যেখানে যেখানে কিছু কিছু অ্যাপ্লিক যেরকম আলাদা আলাদা করে অ্যাপ্লাই করে এগুলো লাগানো হয়েছে, এই যে গলার সবকিছু, তারপরে ফায়ারিং হয়েছে। এটা হচ্ছে হরপ্পার সভ্যতার শিল্পকলার একটি বড় বৈশিষ্ট্য, যেটি আগাগোড়াই ভারতীয়। এবং এই পটারি মেকিং এ হুইল টার্ন পটারি এসে গেছে। হুইল টার্ন পটারি মানে চাকা ঘুরিয়ে, এটা একটা বড় টেকনোলজি, তখনকার দিনে সেটা আবিষ্কার হয়েছে। টেকনোলজি তো পুরোটাই, মানে তোমার পাথরের অস্ত্রশস্ত্র কি করে বানানো হচ্ছে সেগুলোও টেকনোলজি। তারপরে যখন পটারি বানাচ্ছে, প্রথমে হাত দিয়ে হ্যান্ডমেড পটারি, তারপরে হুইল টার্ন পটারি, অর্থাৎ এই যেমন চাকা ঘুরিয়ে করা হয় না, কৃষ্ণনগরে তো আরো অনেক বেশি দেখা যায় ওই সব দিক থেকে, যে কিভাবে চাকা ঘুরিয়ে তারা বিভিন্ন ওই ভাঁড় তৈরি করছেন, মাটির পাত্র তৈরি করছেন। এই একটা বিরাট টেকনোলজি মানুষকে এক ধাক্কায় অনেক দূর এগিয়ে দিয়েছে। তারপরে স্টোন, এগুলো হচ্ছে ওয়েট, বিভিন্ন ওজন, তার থেকে বোঝা যাচ্ছে, সেগুলো খুব সুন্দর করে বানানো। আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে এইগুলো আমাদের সংগ্রহে রয়েছে। সেই স্টোন যেগুলো আছে, ওয়েট গুলো আছে নির্দিষ্ট আকারের, এবং হয়তো ওজন নিলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট ওজনের, একই শেপের, যেগুলো একই আকারের যেগুলো, তো সেরকমও আছে। তাছাড়া তো সিলের কথা বলেইছি। এবং বাণিজ্যের সঙ্গে অসম্ভব যুক্ত পুরো জিনিসটা, এবং
একটা উন্নত মানের, একটা উন্নত ক্ষমতা সম্পন্ন, খুব স্কিলড একটা আরবান সোসাইটি, একটা শহুরে একটা একটা কি বলবো সমাজ হরপ্পান সিভিলাইজেশনের সঙ্গে উঠে এসেছিল। আমরা সেটা দেখতে পেয়েছি। এছাড়া প্রিহিস্টোরিক আর্ট ভীমবেটকাতে যেটা চলছিল সেটাও কন্টিনিউ করছিল, সেই মেসোলিথিক থেকে শুরু হয়েও তারপরেও চলছিল নানা রকমের। কাজেই এই ম্যাচিওর আরবান যে ফেজ যেটা আমরা হরপ্পার দেখি, সেই সময় ডান্সিং গার্ল, প্রিস্ট কিং, অ্যানিম্যাল ফিগারিংস, সিলিংস, টেরাকোটা, মাদার গডেস, টয়েস, অ্যানিমালস, সমস্ত পটারি, জিওমেট্রিক, এই ব্ল্যাক অ্যান্ড রেড অন ব্ল্যাক, এই ব্ল্যাক অন রেড ওয়্যার, বিভিন্ন রকমের পটারি তার গায়ে আঁকা। যেমন সেমেট্রি এইজ বলে একটা জায়গা ছিল যেখানে মৃতদেহ কবর দেওয়া হতো, এবং যার মৃতদেহ কবর দেওয়া হচ্ছে তার সঙ্গে বেশ কিছু তার পছন্দের জিনিসও দেওয়া হতো, এবং কিছু পটারি দেওয়া হতো, কিছু মাটির পাত্র দেওয়া হতো, যাতে কিনা এক অদ্ভুত ধরনের ছবি এঁকে বোঝানো হতো মাঝখানে একটা নদী, তার ওই পারে খুব শান্তি, ওই পারে বড় বড় শিংওয়ালা হরিণ ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর একটা জায়গা, অর্থাৎ এখানে পার হওয়ার ব্যাপার আছে। এগুলো হাইলি ফিলোসফিক্যাল জিনিস যেগুলো এটার মধ্যে রিফ্লেক্টেড হয়েছে। হঠাৎ করে হরপ্পান সভ্যতা শেষ হয়ে গিয়েছিল। কেন হয়েছিল তার এখনো কারণ নানাভাবে গবেষণা করা হচ্ছে, কিন্তু স্পষ্ট করে কিছু বলা যায় না। ভূমিকম্প, বন্যা, মহামারী, কিছু একটা হয়ে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু শেষ হয়ে যাওয়ার পরেই যে একেবারে অ্যাবরাপ্টলি শেষ হয় না, তার একটা বড় প্রমাণ হচ্ছে একটা বিরাট নাগরিকের একটা অংশ তারা পূব দিকে মাইগ্রেট করে এসেছিল এই ভারতবর্ষের দিকে, এবং সেখানে সারা ভারত, এখনকার ভারত জুড়ে আমরা কতগুলো ছোট ছোট গ্রামীণ সভ্যতা দেখতে পাই। একটা নাগরিক সভ্যতার রাতারাতি উধাও হয়ে যাওয়ার তারপরে আর তার কোনো ট্রেস নেই, তারপরে একটা নতুন করে গ্রামীণ সভ্যতায় ফিরে যাওয়া, এ কিরকম আমরা জানি না। কিন্তু সেই যুগে যারা মাইগ্রেট করে এসেছিলেন, এখন আজকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তারা হরপ্পারই অধিবাসী, পূব দিকে সরে এসেছিলেন কিনা জানি না, তাই হয়তো সেটাই হয়েছে। তখনকার এই পেন্টিং এ, এই পটারির উপর পেন্টিং এর ধরন দেখে মনে হয়েছিল যে এইগুলো তারা ওইখান থেকে অ্যাকোয়ার করেছে, ওখান থেকে তারা শিখে এসেছে, তারা পুরুষানুক্রমে ওইরকম পাত্র ব্যবহার করেছে, পাত্র তৈরি করেছে, তারাই এসে পরবর্তীকালে যখন ওখানে ভূমিকম্প হোক, বন্যা হোক, বন্যা কবলিত জায়গা থেকে সরে এসে যখন তাদের সব কিছু নিয়ে এই একটা জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়ার যে কত কষ্ট, কত বেদনা, সেটা আমরা ভারতবর্ষের ইতিহাসে বহুবার দেখেছি। এবং সেই নিয়ে এসে তারা একটা সংস্কৃতিকে ধরে রাখছে এক একটা অঞ্চলে ভারতে। যেমন সেখানে মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি আহার, বানাস, মালওয়া মধ্য ভারতে, জোরওয়ে বলে আরেকটা কালচার। এরকম মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ, চারিদিকে এই ধরে নেওয়া যাক এরাই হচ্ছে হরপ্পা সভ্যতার উত্তরসূরি হিসেবে, কিন্তু তারা আর কোনো সভ্যতা রাখতে নতুন করে তৈরি করতে পারছে না। তারা ওই তাদের কপার অর্থাৎ তামার যে ব্যবহার, সেই সমস্ত কিছু নিয়ে তারা ছোট 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 এক একটা কালচারাল জোনে ভাগ হয়ে যাচ্ছে, এবং সেখানে তারা পটারি তৈরি করছে, ঠিক ওই রকম জিওমেট্রিক মোটিভস আছে তাতে, বিড মানে পুঁতি তৈরি করছে, কপার টুলস তৈরি করছে। একটা কপার হোড কালচার বলে একটা জিনিস পাওয়া গেল, সেখানে একসঙ্গে অনেক কিছু পাওয়া যাচ্ছে। যেমন ধরা যাক এইগুলো ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, এবং ব্ল্যাক অন রেড ওয়্যারটা আমরা দেখছি তারা একটা টেকনোলজিতে তারা এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, অর্থাৎ ফায়ারিং, অর্থাৎ কিভাবে আমি ওটাকে পোড়াবো তার উপর নির্ভর করে পটারি গায়ের রং সেরকম হয়ে যাচ্ছে, এবং তার উপরে কালো দিয়ে তারা আঁকছে। এটা একটা খুব পরিচিত পটারি, এবং এই গায়ের যে নকশা তার ভিত্তিতে আলাদা আলাদা কালচার আমরা ধরতে পারলাম। প্রচুর পুঁতি পেলাম, আর পেলাম নানা রকমের এই ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যারের অনেক অনেক দৃষ্টান্ত। আর কপার হোড কালচার
যে কপারহট কালচার উত্তর ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত, বিভিন্ন জায়গায় এই কপারহট কালচারেও সেখানে দেখো এই যে আয়ুধগুলো তৈরি হচ্ছে, যে হাতিয়ার তৈরি হচ্ছে, সেগুলোর মধ্যেও একটা মানুষের মধ্যে, এটা ঠিক কি ব্যবহার আমরা জানি না, কিন্তু এগুলো সব একসঙ্গে একটা ভান্ডার, একটা হোর্ড হিসেবে পাওয়া গিয়েছিল বিভিন্ন জায়গায়। এগুলো সমস্তই হচ্ছে চ্যালকোলিথিক কালচার, অর্থাৎ হরপ্পান সভ্যতা শেষ হয়ে গিয়েছিল, তার পরের কথা বলছি। এইবারে আস্তে আস্তে আমরা দেখছি সেখানে টেরাকোটা যে ফিগার গুলো ক্রমশ ডেভেলপ করছে। এগুলোকে আমরা বলতে পারি যে মগধ ষোড়শ মহাজনপদের ঠিক আগের অবস্থা। এটাকে আমরা প্রি মৌরিয়ান বলতে পারি বা প্রাক মৌর্য যুগে যা কিছু আমরা এখানে পাচ্ছি। খেলনা বাটি থেকে শুরু করে বিভিন্ন পশু পাখির ছোট ছোট খেলনা, মানুষ, এগুলো আমরা ওখান থেকে পেয়েছি। বহিঃছত্র, হস্তিনাপুর, মথুরা, মাদার গডেস, বিভিন্ন পশু পাখি, তারপরে নানা রকম অনেক কিছু, মানে পটারি ইত্যাদি সবটাই। কিন্তু যেটা হলো 6th সেঞ্চুরি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে একটা আরেকটা আলোড়ন তৈরি হলো। আবার ভারতবর্ষ ফিরে গেল না, আবার এগিয়ে এলো দ্বিতীয় নগরায়ন, অর্থাৎ সেকেন্ড আরবানাইজেশন। তখন তার ফোকাস কিন্তু হরপ্পা থেকে সরে গেছে। আমরা জানি উত্তর ভারতে গঙ্গা যমুনা যে উপত্যকা আছে তার তীরে 16টা বলা হয়, 16টা আসলে তার বেশি ছিল, কিন্তু বলতে বলে 16 মহাজনপদ। সেখানে ছোট ছোট সিটি স্টেট তৈরি হলো। এই সিটি স্টেটে আবার আরবানাইজেশন কি করে এলো? সেটা এলো আর কপার নয়, সেখানে এলো লোহা, আয়রন। একটা আয়রনের আবিষ্কার হলো। আয়রন সারপ্লাস অফ প্রোডাকশন আরো বাড়িয়ে দিল, প্রচন্ড ভাবে বাড়িয়ে দিল। হবেই, তার ডিউরেবিলিটি বেশি, সে অনেকদিন টিকে থাকে, তাকে দিয়ে কাজ করা যায়। এই চাষবাসের কাজে লোহা লাগছে, এবং তাতে কি হলো, ফসল যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে গেল। আর বেশি হয়ে যাওয়া মানেই হচ্ছে বাজার অর্থনীতিকে আবার ডেকে নিয়ে এলো, এবং সেখানে উন্মেষ হলো দ্বিতীয় নগরায়ন। 16টা যে নগর রাষ্ট্র ছিল, সিটি স্টেট ছিল, সেগুলোর মধ্যে সব থেকে বড় হয়ে গেল মগধ। এছাড়া গান্ধার ছিল, কাশী ছিল, কোশল ছিল, এরকম করে বহু বহু ছোট ছোট স্টেট ছিল। তাদের মধ্যে প্রচন্ড একটা কে সুপ্রিমেসি পাবে, কে প্রধান হবে, তাই নিয়ে খুব মারপিট হতো, খুব মানে যুদ্ধ লেগেই থাকতো। আলটিমেটলি মগধ উঠে এলো একটা সিঙ্গল সাম্রাজ্য হিসেবে। কে কার কোন কোন ডাইনেস্টি তোমরা বলতে পারো যারা ইতিহাসের ছাত্রী আছে তোমরা? মগধের প্রথম যে রাজবংশ, সেই মগধের প্রথম রাজবংশ রাজগৃহ, মানে আজকের রাজগীরে প্রতিষ্ঠা করলো। তার কোন রাজবংশ? হর্যঙ্ক রাজবংশ। কেমন? এই হর্যঙ্ক রাজবংশে বিম্বিসার, তোমরা বাংলায় পড়েছো রবীন্দ্রনাথের নৃপতি বিম্বিসার, নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদ নখ কানাকার। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে রাজা বিম্বিসার কিন্তু গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল, একটা প্রতিবাদী ধর্মের একজন, প্রতিবাদী আন্দোলনের একজন নেতা গৌতম বুদ্ধ। তিনি ব্রাহ্মণ্যবাদ থেকে নিজেকে ডিটাচ করলেন, করে নিয়ে তার বিরুদ্ধে রব তুললেন, একটা প্রতিবাদী ধর্ম তৈরি হলো, এবং তিনি সেটা ধর্ম কিছু বলে যাননি, কিন্তু পরবর্তীকালে সেটা একটা ধর্ম মতের প্রতিষ্ঠা করলো, সেটা হচ্ছে বুদ্ধ ধর্ম। সেই সময় ব্যবসা বাণিজ্য আরো বেড়ে গেল। বিদেশের ইউরোপ, নানা জায়গা থেকে, রোম থেকে, গ্রিস থেকে ভালো বাণিজ্য চলতে থাকলো ভারতবর্ষের সঙ্গে, এবং আমরা পেলাম এরকম ধরনের এই মৃৎশিল্প, যে তার যে কি বলবো, তার যে প্রযুক্তি, সেটা কোথায় চলে গেল
ধারণা করা যায়। সেখানে আমরা দেখতে পেলাম নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, অর্থাৎ উত্তর ভারতের পালিশযুক্ত মৃৎপাত্র, কালো, শুধু কালো না, নীলও হয়, পালিশ, এতটাই পালিশ, এবং সেগুলো এত সুন্দর করে বানানো হতো, সেগুলোকে টোকা দিলে মেটালিক সাউন্ড বেরোতো, ধাতব শব্দ বেরোতো, এতটা ফাইন। এই হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, এনবিপি। আর্কিওলজি বা পুরাতত্ত্বের ফর্মে একে এনবিপি বলা হয়, ছোট করে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। এইটা হচ্ছে ভারতের নগরায়নের একটা বিরাট তাৎপর্যপূর্ণ একটা পটারি, এবং এটা চিনে নেওয়ার একটা ডায়াগনস্টিক টাইপ। এর থেকে বোঝা যায় যে এটা মৌর্য সাম্রাজ্যের কোন পর্যায়ে উঠে গিয়েছিল, সেই টেকনোলজি এখানে পাওয়া গেছে। আমাদের পশ্চিমবঙ্গে আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় চন্দ্রকেতু রক, এবং আর পাওয়া গেছে বীরভূমে, যেখানে সাঁইথিয়া বলে একটা জায়গা আছে, সাঁইথিয়ার কাছে একটা শহর আবিষ্কৃত হয়েছিল, সেখানেও পাওয়া গেছে। তো এই মৃৎশিল্পর পাত্রের একটা বিরাট উন্নতি আমরা এই সময় দেখতে পাই। এর সঙ্গে রোমের অনুকরণে অ্যাম্ফোরা ভাস তৈরি ইত্যাদি সেগুলোও ছিল, এগুলো শিল্পের মধ্যেই আসছে। আমরা এই মৌর্য পিরিয়ডের থেকে দুটো জিনিস লক্ষ্য করি। গৌতম বুদ্ধ কোনো মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, আর আমাদের এখানে যারা বৈদিক আর্য যারা ছিলেন তারাও মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, যার ফলে কোনো ঠাকুর দেবতার মূর্তি কিছু ছিল না আমাদের। কিন্তু একটা জিনিস খুব ফেইন্ট, খুব আবছা ভাবে ছিল, সেটা হচ্ছে যে যক্ষ এবং যক্ষীকে তারা মানতেন। একজন পুরুষ দেবতা, একজন দেবী, অর্থাৎ দেব এবং দেবী। তারা ঠিক দেব দেবী বলবো না, তারা ছিলেন খানিকটা রক্ষাকর্তা। তার মধ্যে যক্ষ আর যক্ষী, তাদের এক্সিস্টেন্স আমরা পাই, এবং সেইটি মানে অপরিবর্তিত থাকে যখন আমরা মৌর্য যুগে আমরা প্রবেশ করি। মৌর্য যুগের আগে অবধি সেটা ছিল যে একটা কি বলবো, একটা গ্রাম কেন্দ্রিক, একটা রুরাল কালচারের একটা কন্টিনিউটি তারা বজায় রেখেছিল তাদের শিল্পকর্মের মধ্যে, এবং এইটাই কিন্তু মৌর্য সাম্রাজ্যের ভিত্তি তৈরি করে দিয়েছিল আস্তে আস্তে, এবং ধীরে ধীরে সেটাই তার উন্মেষ ঘটেছিল মৌর্য যুগে, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে। মৌর্য যুগের সব থেকে বড় আর্টের জিনিস হচ্ছে, সেই সময় বড় বড় সম্রাট ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে অশোক, বিন্দুসার, কিন্তু অশোক সব থেকে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মৌর্য সাম্রাজ্যে। এই সময় যে আমাদের শিল্পকর্মের যে গতি, সেটা হঠাৎ করে বেড়ে যায়, এবং গ্রিকদের সঙ্গে একটা আদান প্রদান হতে থাকে। তারা গ্রিকরা এসে বসতি স্থাপন করেন, এবং উত্তর পশ্চিম ভারতের উপমহাদেশের উত্তর পশ্চিম প্রান্তে গান্ধার অঞ্চলে, এবং সেখানে, এবং আস্তে আস্তে গ্রিকরা ভারতবর্ষের মূল ভূমিতেও প্রবেশ করেন। মৌর্য যুগে তাদের সঙ্গে একটা খুব ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়, এবং তাদের যে আর্টিস্টিক টেকনোলজি, আর্টিস্টিক যে ভাবধারা, সেটা ভারতীয় উপমহাদেশে আসতে শুরু করে। সেটা কিন্তু আর ন্যাচারালিস্টিক নয়, সেটা কিন্তু একেবারে রিয়েলিস্টিক। আমাদের যে অশোক স্তম্ভের যে পিলারের যেগুলো আছে, পিলার ক্যাপিটাল গুলো, অর্থাৎ একদম আমাদের যে স্তম্ভ শীর্ষে একটা সিংহ বসে থাকে, বা আমাদের দেশের যে জাতীয় যে
এমব্লেম যেটা আছে সারনাথের চারিদিকে 4টে সিংহ, এইগুলো কিন্তু একেবারেই ন্যাচারালিস্টিক বা আমার মনে হয় মানে ঠিক সেইভাবে যে খুব অ্যাবস্ট্রাক্ট তা নয়, একেবারে যে রিয়েল তাই। বিভিন্ন জায়গা থেকে অশোক স্তম্ভ পাওয়া গেছে এবং অশোক স্তম্ভের এই আর্ট কিন্তু পুরোপুরি পাশ্চাত্য দুনিয়া থেকে প্রভাবিত হয়েছে পুরোপুরি। এছাড়া ছিল সেই সময়কার বিভিন্ন, তখন অশোক বিভিন্ন জায়গায় বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করছেন, স্তূপ তৈরি করছেন এবং তাকে কেন্দ্র করে বিহার তৈরি হচ্ছে। এবং একটা শ্রেণী যেটাকে আমরা বলছি যে ব্যবসায়ী, যারা ট্রেডের সঙ্গে যুক্ত, ব্যবসার সঙ্গে যুক্ত, নানা রকমের কেনা বেচা ইত্যাদি এবং বিভিন্ন বাণিজ্যিক যে তাদের কি বলবো অ্যাক্টিভিটিস যেগুলো ছিল সেগুলো খুব খুব পরিচিত হচ্ছে সোসাইটিতে। এবং তাদের মাধ্যমে এই বৌদ্ধ যে নবগঠিত যে প্রতিবাদী ধর্ম বা প্রতিবাদী যে ভাবধারা সেটা উঠে আসছে, জৈন তারাও উঠে আসছে, তারাও বিহার তৈরি করছেন। এবং এইখানে তাদের সঙ্গে মূল সংযোগ হচ্ছে এই শ্রেষ্ঠী জাতি, অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্যে কর্মরত থাকতেন। এবং সেখানে বিভিন্ন রকমের সিল তৈরি হচ্ছে। আর রয়্যাল আর্ট বলতে হচ্ছে আমাদের পুরোটাই পাথরের, এই পিলার ক্যাপিটাল থেকে শুরু করে সমস্ত কিছু, বিভিন্ন জায়গায় ইনস্ক্রিপশন, অশোকান এডিট তৈরি হচ্ছে, সবকিছু। কিন্তু সেখানে একটা ধর্মমত প্রাধান্য পাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে বৌদ্ধ ধর্মমত। এবং সেখানে এগুলো যে শিল্পকর্মের বাইরে আমি তা বলবো না, রামপুরবাগ থেকে শুরু করে লৌরিয়া নন্দনগড় উত্তর ভারতে, হ্যাঁ, বৈশালী, বিভিন্ন জায়গায় পিলার ক্যাপিটাল তৈরি হচ্ছে, সারনাথ তৈরি হচ্ছে। এগুলোও শিল্পকর্মের একটা বড় অংশ। আরেকটা হচ্ছে রক কাট আর্কিটেকচার, যেখানে স্থাপত্য তৈরি হচ্ছে। তারা দেখছেন ভারতে বিভিন্ন জায়গায় যেখানে মোনাস্টারি তৈরি হচ্ছে, সেখানে তারা নতুন করে না গড়ে ওই পাথর কেটে, পাহাড় কেটে তার মধ্যে একটা স্থাপত্য তৈরি করছে, তাদের বিহার তৈরি করছে। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং দিক উন্মোচিত হচ্ছে আস্তে আস্তে। বরাবর পাহাড়, তারপরে এছাড়া আরো বিভিন্ন জায়গায়, হ্যাঁ। তো এইসব এই আজীবিক এবং বর্ধমান মহাবীর, গৌতম বুদ্ধ, এদের যে ভাবধারা, এদের যে চিন্তা, সেগুলোর উপর ভিত্তি করে একটা নতুন সমাজ গঠিত হচ্ছে, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি অনেক স্থাপত্য, অনেক শিল্প, অনেক ভাস্কর্য তৈরি হচ্ছে। সেটা একেবারেই অন্যরকম। সেখানে ন্যাচারালিস্টিক নয়, যেগুলো রাজানুগ্রহে তৈরি হচ্ছে, যেগুলো রাজাদের পক্ষ থেকে তৈরি হচ্ছে, সেগুলো পুরোপুরি গ্রিকদের দ্বারা প্রভাবিত এবং পাশ্চাত্য শিল্প দ্বারা রিয়েলিস্টিক ব্যাপারটা কি? আমি বলেছিলাম যে ন্যাচারালিস্টিক হচ্ছে যেটা কোনো শেষ হচ্ছে না, মহাকালের উপরে প্রতিষ্ঠিত। কিন্তু রিয়েলিস্টিক হচ্ছে, তারা বলছে সময় বা জীবন মানে হচ্ছে প্রতি মুহূর্তের যোগফল, যা দেখছি তাই, অত ভাবনা চিন্তা কিছু নেই। হ্যাঁ, মৃত্যু মানে শেষ, জন্ম মানে শুরু, ঠিক সেই। তো সেরকম তাতে কি হচ্ছে যে যার আমি ছবি দিচ্ছি সেটা একদম ফটোগ্রাফির মতো, অর্থাৎ একেবারে নিখুঁত, তার অ্যানাটমিক্যাল ডিটেইল, তার শরীর, তার সমস্ত কিছু, চুলটা কোঁচকানো কিনা, সমস্ত কিছু লক্ষ্য করে তৈরি করা হচ্ছে। বা সিংহ যখন দাঁড়িয়ে আছে, সিংহের মাসল ফুলে উঠছে, এগুলো আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে গেল এই মৌর্য আর্টের মধ্যে। কিন্তু অন্যদিকে আমাদের আর্ট অফ পিপল, অর্থাৎ টেরাকোটা আর্ট, যেটা সহজলভ্য, সেটাও অব্যাহত থাকলো, সেটাও কন্টিনিউ করলো। তো মৌর্য ভাস্কর্যের বা স্কালচারাল আর্টের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে তার
পালিশ, অর্থাৎ সেই পালিশ এখনো রয়েছে। তোমরা যদি ভারতীয় জাদুঘরে আসো কলকাতায়, কখনো দেখবে যে তার গায়ে কেমন সুন্দর এখনো পালিশ রয়ে গেছে, একেবারে চকচক করছে মেটালের মতো। অথচ এগুলো সব বেলে পাথরে তৈরি, এই মূর্তিগুলো। এই গেল মৌর্য আর্টের ব্যাপারে। এবং চুনার স্যান্ডস্টোন, চুনার পাহাড় আছে, সেখান থেকে যে বালি বেলে পাথর পাওয়া যেত সেইগুলো দিয়েই বানানো হতো, এবং তাতে পলিশটাও খুব ভালো হতো, এবং এখনো সেগুলো রয়ে গেছে। পাশাপাশি কিন্তু আরেক ধরনের শিল্পকর্ম, অর্থাৎ যেটা রাজানুগ্রহে তৈরি হচ্ছে, সেটা একেবারে পুরোপুরি ভাবে আমাদের ওই পাথরের শিল্পের দ্বারা প্রভাবিত, মানে অর্থাৎ সেই তোমার ওয়েস্ট মানে গ্রিক আর্টের দ্বারা প্রভাবিত, অর্থাৎ পুরোটাই পাশ্চাত্য আর্ট, রিয়েলিস্টিক আর্ট। কিন্তু আবার আমাদের দেশীয় আর্ট, যেটাকে আমি ন্যাচারালিস্টিক আর্ট বলছি, সেটাও পাশাপাশি চলছে মৌর্য যুগে। এই যে একটা যাত্রা শুরু হলো, সেই যাত্রা আমরা একটা জায়গায় এসে দেখলাম যে মৌর্য শিল্পকলা কিন্তু একেবারে বদলে দিল, পুরো হরপ্পার অবস্থায় যা ছিল তার থেকে একটা অন্য জায়গায় এনে ফেলল। এরপরে মৌর্য সাম্রাজ্যের পতনের পরে আমরা দেখলাম যে পুষ্যমিত্র সিংহ ছিলেন এর প্রতিষ্ঠাতা, এবং পরবর্তীকালে তারা আর এই একটা নতুন আর্টের জন্ম দিলেন। শুঙ্গ রাজবংশ মৌর্য সাম্রাজ্যকে সরিয়ে মগধের মানে কি বলবো ক্ষমতা নিয়ে নিলেন এই শুঙ্গরা। শুঙ্গদের সময় আমরা দেখতে পাই পাটলিপুত্রই, অর্থাৎ আজকের দিনের পাটনা শহর ছিল রাজধানী, মৌর্যদের থেকেই ছিল, তারও আগে থেকেই ছিল। অজাতশত্রু, হর্যঙ্ক রাজবংশের যিনি অজাতশত্রু, যিনি বিম্বিসার রাজার পুত্র ছিলেন, তিনি পাটলিপুত্রে ক্যাপিটাল নিয়ে এসেছিলেন, এবং শুঙ্গদের সময় মৌর্য অতিক্রম করে শুঙ্গদের সময় পাটলিপুত্রই হচ্ছে রাজধানী। এবং এই শুঙ্গদের সময় একটা আমরা ম্যাপে দেখতে পাচ্ছি ভারতবর্ষের উত্তর ভারতের বা মধ্য ভারতের কোন অংশটুকু একেবারে এই শুঙ্গ রাজবংশের অন্তর্ভুক্ত ছিল। এবং শুঙ্গ রাজবংশ আরো একটা অন্য দিকে শিল্পের ধারাকে নিয়ে গেল। এই হচ্ছে গিয়ে শুঙ্গ টেরাকোটা আর্ট। পুষ্যমিত্র শুঙ্গ যেটা প্রতিষ্ঠা করেছিলেন রাজবংশের, তার সময়কালে টেরাকোটা আর্ট, অর্থাৎ সাধারণ মানুষের আর্ট বলতে যেটা বুঝি পোড়া মাটির শিল্প, তাতে এই ধরনের আমরা শিল্পকর্ম পেলাম। ভীষণ সুন্দর, অসম্ভব মানে নিখুঁত, একেবারে প্রচুর কাজকর্মে শিল্প নৈপুণ্যে পরিপূর্ণ, কিন্তু একটা ফ্ল্যাট ব্যাপার। তাতে এই যক্ষী এবার স্থান পেতে শুরু করল। এছাড়া এই শুঙ্গ রাজবংশ সময়ে মধ্য ভারতের সাতনা জেলার ভারহুত, সেখানে একটা স্তূপ, একটা মনাস্টারি গড়ে উঠেছিল, সেখানে একটা বড় স্তূপ ছিল। সেই স্তূপটা পরবর্তীকালে যখন আবিষ্কার হয়, অনেক দিন পরে আলেকজান্ডার কানিংহাম আবিষ্কার করেন, সেখানে দেখা গেল যে স্তূপটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু তাকে ঘিরে যে চারিপাশে যে গেটওয়ে ছিল বা প্রাচীর চিত্র ছিল, স্কাল্পচার ছিল, সেগুলো তুলে নিয়ে এসে আজকে ভারতীয় জাদুঘরে এনে প্রতিস্থাপন করে। এটা একটা দারুণ ব্যাপার, এটা অবশ্যই তোমরা দেখতে আসবে, এটার জন্যই আসা যায় শুধু। এই হচ্ছে ভারত। এখানে লাল বেলে পাথরের তৈরি এটা, এবং এর গায়ে অসংখ্য জাতকের গল্প, ছবির মতো বুদ্ধের পূর্বজন্মের গল্প ছাড়াও বুদ্ধের জীবন কাহিনী, বিভিন্ন সময় বুদ্ধর জীবন অবসানের পরে তাকে স্মরণ করে যে পুজো ইত্যাদি শ্রদ্ধা, সেটা কিভাবে হতো। এছাড়া বহু গল্প,
মজার মজার গল্প এবং সেই সময়কার যে সমাজ ছিল, কেমন ছিল, প্রত্যেকটা জিনিস তাতে একদম স্পষ্টভাবে দেখা গেছে এই ভারতে। অন্তত এটা দেখার জন্যই তোমাদের জাদুঘরে কলকাতায় এসে দেখতে হবে। সাঁচিতেও তাই, এটাও মধ্যপ্রদেশের সাঁচি, ভোপালের কাছে, সেখানেও অশোক স্তূপ তৈরি করলেন। তবে এখানে স্তূপটা ইনট্যাক্ট অবস্থায় পাওয়া গেছে এবং তাকে ঘিরে এই শুঙ্গ যুগের শিল্পকলা বিকশিত হতে শুরু করল। এই ছিল শুঙ্গ যুগের শিল্পকলা। ভারতে কিরকম ছিল আমরা দেখছি, কত সূক্ষ্ম, কত ডিটেইল সবকিছু। বুদ্ধের জীবন কাহিনী, এবং বুদ্ধকে পুজো করা হচ্ছে একটা গাছ হিসেবে, তখনও কোনো মূর্তি পুজোর চল ছিল না। মূর্তি পূজা হচ্ছে, তারপরে সেখানে হাতি দেখতে পাচ্ছি, মায়াদেবী স্বপ্ন দেখছেন, সে হস্তি এসে তার এটার মধ্যে ঢুকে যাচ্ছেন, এখানে সেগুলো দেখতে পাচ্ছি, ঘোড়াও দেখতে পাচ্ছি, সমস্ত কিছু। এবং এই যে পুজো করা হচ্ছে তার সিটকে, আর সঙ্গে যক্ষী, এগুলো ছিল একদম সেই যুগের শিল্পকলার একটা খুব বড় পরিচয়, যেগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারতাম। অসম্ভব সুন্দর, অসম্ভব কি বলবো, উন্নত মানের টেরাকোটার কাজ শুঙ্গ যুগে আমরা দেখছি। এই যে বাচ্চাকে নিয়ে মা দাঁড়িয়ে আছেন, বা মাদার গডেস বা যক্ষী যাই বলে, এবং এই একজন পুরুষ একজন মহিলা দাঁড়িয়ে আছেন, একটা প্রত্যেকটা ডিটেইল এখানে একেবারে খুব পরিষ্কার এই শুঙ্গ যুগে। এগুলো সব পোড়ামাটির কাজ। এবং আস্তে আস্তে তার যে উন্নতি শুঙ্গ যুগে, সেটা করতে করতে আমরা খ্রিস্টীয় পর্বের একেবারে গোড়ায় চলে এলাম, একেবারে শুরুতে, অর্থাৎ খ্রিস্টাব্দ যবে থেকে বলছি। খ্রিস্টাব্দ যখন শুরু হবে আর কিছুদিন পরে, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ খ্রিস্টপূর্ব দ্বিতীয় প্রথম শতাব্দীর পরে যখন আমরা খ্রিস্টীয় অব্দে ঢুকলাম, কমন এরাতে প্রবেশ করলাম, তখন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে শুঙ্গ যুগ কিন্তু একটা নতুন শিল্পকলা পর্যবসিত হচ্ছে। সেটা এবারে একটা জিনিস খুব অবধারিত হয়ে পড়ল, সেটা হচ্ছে যে ধর্মীয় ক্ষেত্রে মূর্তি পূজার প্রয়োজন দেখা দিল। তখনকার ফিলোসফি বললো যে না, আমি যখনই ভক্তি করছি, ভালোবাসছি, কিছু একটা করছি, তখন আমার সামনে তো কিছু একটা থাকা দরকার। তখন আস্তে আস্তে, যেমন বৈদিক যুগে যেমন মূর্তি পুজোর প্রচলন ছিল না, বৈদিকরাও চাইতেন না, এবং গৌতম বুদ্ধেরও সেই রেওয়াজটাই ছিল না, সেই প্র্যাকটিসটাই তখন ছিল না। কিন্তু আস্তে আস্তে এবার মূর্তি পুজো মানে মূর্তি তৈরি হতে শুরু করলো, বুদ্ধের মূর্তি হয়ে গেল। এই শুঙ্গ কি করলো, এই শুঙ্গ যুগটা একটা বিরাট সেতুর মতো কাজ করলো মৌর্য যুগ এবং আসন্ন যে মথুরা বা গান্ধার যে শিল্পকলা, তার মধ্যে একটা সেতু বর্ণের কাজ করলো। সেই জিনিসটা আমরা দেখতে পেলাম যে কেমন করে আসছে। মথুরা, উত্তর ভারতে মথুরা বলে একটা জায়গা, এই গঙ্গা যমুনা উপত্যকায়, সেই মথুরাতে একটা নতুন ধরনের শিল্প ভাবনা তৈরি হলো। কিন্তু আবার বলে রাখি, মথুরায় যেটা তৈরি হলো সেটা হচ্ছে আমাদের ভারতীয় যে চিরকালীন ঐতিহ্যপূর্ণ ন্যাচারালিস্টিক আর্ট, সেই ন্যাচারালিস্টিক আর্টেরই চর্চা চলতে থাকলো, কিন্তু সেখানে নানা রকম মূর্তি আসতে থাকে। এখানে বলে রাখি, খ্রিস্টীয় অব্দে আমরা যখন ঢুকে গেলাম, তখন আমরা দেখছি যে এই আমাদের ম্যাপে তিনটে জায়গা, এক হচ্ছে মথুরা, অন্যদিকে হচ্ছে গান্ধার অঞ্চল, যেটা হলুদ দিয়ে এরকম বোঝানো হয়েছে, হলুদ জায়গাটা উত্তর পশ্চিম সীমান্ত, মথুরাটা ঠিক মাঝখানে উত্তর ভারত, আর হচ্ছে সারনাথ। শিল্পকলাটা ঠিক এইভাবে এসে সারনাথে গিয়ে এবারে পূর্ণ বিকশিত হলো, পূর্ণ বিকশিত। এতদিনের যে চেষ্টা, এত কিছুর যে চেষ্টা, সেটা সার্থকতা লাভ করলো গুপ্ত যুগে গিয়ে। অর্থাৎ ততদিনে
খ্রিস্টীয় চতুর্থ অব্দ পঞ্চম অব্দ অর্থাৎ পঞ্চম শতাব্দী চতুর্থ শতাব্দী অর্থাৎ 4th সেঞ্চুরি সিই 5th সেঞ্চুরি সিই খ্রিস্টাব্দ। মথুরা যেমন উত্তর ভারতে তার কাজ চলছে, এই শিল্পকলার যে যাত্রা শুরু হয়েছে সেইটা। অন্যদিকে এই গান্ধার অঞ্চলে উত্তর পশ্চিম সীমান্তে, ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম প্রান্তে, সেখানে ওই ইউরোপীয় ধারায় অর্থাৎ গ্রিকো রোমান আর্ট সেখানে তৈরি হচ্ছে। কিন্তু মূল বিষয় এক, সেটা হচ্ছে সেই সময়কার সব থেকে জনপ্রিয় বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্ম, বুদ্ধের জীবন, বুদ্ধের পূর্ব জীবন, মানে সবকিছুই বুদ্ধদেব, গৌতম বুদ্ধকে জড়িয়ে। এই মথুরাতে যেটা আমরা পেলাম ন্যাচারালিস্টিক আর্ট, এরকম তার একটা উদাহরণ দেখি। এইবারে আমরা আর সিম্বলিক, আর গাছ পুজো নয়, তার পাদুকা পুজো নয়, সরাসরি বুদ্ধের মূর্তি পেয়ে গেলাম। বহিঃছত্র বলে একটি জায়গা থেকে এই মূর্তি, এরকম বহু মূর্তি পাওয়া গেছে, ঠিক এই একই পশ্চাদে একই। এখানে মেটেরিয়াল হচ্ছে স্পটেড রেড স্যান্ডস্টোন, লাল বালু বেলে পাথর, কিন্তু তার মধ্যে সাদা সাদা স্পট। এটাই হচ্ছে মথুরার শিল্পকলার সব থেকে বড় বৈশিষ্ট্য। মেটেরিয়ালে যক্ষ এসছে এবং রোবাস্ট ফিগার, একদম বড় সড়ো ফিগার, কিন্তু কোন রকমের এক্সপ্রেশনের যেন কোথায় অভাব, অর্থাৎ সবই মোটা মোটা, একটু ফ্রন্টাল, এবং ক্রমেই এই মুখাবয়ব নিয়ে গেল আমাদের সারনাথের দিকে। সারনাথে গিয়ে যেখানে পূর্ণ বিকশিত হলো। দুটো স্কুল পাশাপাশি ডেভেলপ হচ্ছে, একটা হচ্ছে মথুরা স্কুল উত্তর ভারতে, উত্তর পশ্চিম উপমহাদেশে গান্ধার, সেটা হচ্ছে রিয়েলিস্টিক আর্টের চর্চা হচ্ছে। আমি আগেই বলেছি তোমাকে, কিন্তু মূল বিষয় থাকছে দুজনেরই এক, সেটা হচ্ছে বুদ্ধিজম বা বুদ্ধ তত্ত্ব। এবং জৈন আর্ট তৈরি হচ্ছে, সমস্তটাই। কিন্তু একটা জিনিস দেখো, যে মুখাবয়বের মধ্যে যে কাঠিন্য ছিল, আস্তে আস্তে সেটা সরল সহজ হয়ে ক্রমেই সেটা উন্নতি লাভ করছে। এবং এই উন্নতি লাভ করতে করতে একটা জায়গায় তারা, এবং এই যে ফিগারেটিভ যে ব্যাপারটা, এই যে অ্যানাটমিক্যাল ডিটেইল, এই যে ব্যাপারটা, এটাও কিন্তু ক্রমেই প্রমিনেন্ট হতে শুরু করলো। অর্থাৎ একটা মিশেল ঘটলো, একটা রিয়েলিস্টিক আর্ট এবং তথাকথিত ন্যাচারালিস্টিক আর্টের মধ্যে একটা সংমিশ্রণ ঘটে সেখানে একটা নতুন আর্ট যখন জন্ম হলো। সেটা আর কোথায়? সেটা হচ্ছে সারনাথের গুপ্ত যুগের শিল্পকলা। তার আগে বলে নি, মথুরার কথা যেমন বললাম, এবারে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে, যেখানে হরপ্পা সিভিলাইজেশনের কাছাকাছি জায়গা যে অঞ্চলটা ছিল, সেখানে গান্ধার অঞ্চলে গ্রিকদের দ্বারা একটা নতুন আর্ট ডেভেলপ করলো। সেই আর্টটা হলো গান্ধার। এখানে আবার সেই রিয়েলিস্টিক, অর্থাৎ ক্রমেই সেই শরীরের গঠন, তার জামা কাপড়, সমস্ত কিছু খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে সেখানে দেখা হচ্ছে। সেখানে কিন্তু মেটেরিয়াল আর স্যান্ডস্টোন নয়, সেখানে একটা মেটেরিয়াল, সেটা হচ্ছে সিস্ট হচ্ছে গিয়ে একটা রূপান্তরিত শিলা বা মেটামরফোজড রক। সেইটা কাজ করতে অনেক সুবিধে হয় বলে তার উপরে বুদ্ধ মূর্তি এবং নানা জিনিস তৈরি হয়ে গেল। গান্ধারের যে শিল্পকলা, তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধের মূর্তি, বুদ্ধের নানা ভাবে মূর্তি। এখানে আমরা বুদ্ধের যে প্রথম যে ধর্ম প্রচারের যে সময়টা তিনি যে পশ্চারে ছিলেন, সেই মূর্তি বারবার দেখি। তিনি প্রথম ধর্ম প্রচার করেছিলেন উত্তর ভারতের বারাণসীর কাছে সারনাথ বলে জায়গা। সেখানে একটি ডিয়ার পার্কে, যেখানে হরিণ চড়ে বেড়াতো, সেখানে বসে উনি প্রথম ধর্ম প্রচার করেন, যেখানে এখন ধামিক স্তূপ হয়েছে। তো এই বুদ্ধের মূর্তি যেমন পাওয়া গেল, সেই সময়
ধর্মমতের ক্ষেত্রে এই যে বুদ্ধের মূর্তি, এটাও সারনাথের সেই একই জিনিস। মোটামুটি খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে চতুর্থ, পঞ্চম কি ষষ্ঠ শতাব্দী অব্দি মথুরাও কন্টিনিউ করলো, সঙ্গে গান্ধারও কন্টিনিউ করলো। দুটো মিলিয়ে একটা জন্ম দিল নতুন আর্টের, সেটা আরেকটু পূর্ব দিকে সরে গিয়ে সারনাথ, যেটা কিনা বারাণসীর কাছে। এখানে বোধিসত্ত্ব আমরা দেখতে পাচ্ছি। বোধিসত্ত্বকে, বোধিসত্ত্ব হচ্ছেন যিনি তার মধ্যে বুদ্ধত্ব প্রাপ্ত হওয়ার সম্পূর্ণ গুণাগুণ, সমস্ত গুণ রয়েছে, কিন্তু তিনি হবেন না যতক্ষণ না তার ভক্তরা বোধি জ্ঞান লাভ করছে। কাজেই তিনি হচ্ছেন ঠিক বুদ্ধ নন, কিন্তু বোধিসত্ত্ব। গান্ধার আর্টের আরেকটি হচ্ছে বুদ্ধ এবং বোধিসত্ত্বের পর তৃতীয় হচ্ছে তার বিভিন্ন জীবন কাহিনী বুদ্ধের, অর্থাৎ লাইফ সিনস। এখানে দেখা যাচ্ছে বুদ্ধের জন্ম হচ্ছে, বুদ্ধের বার্থ। এই মায়াদেবী দাঁড়িয়ে আছেন, এই জন্ম করাচ্ছেন একজন এবং ধরছেন আরেকজন, তিনি বুদ্ধকে মায়াদেবীর গর্ভ থেকে নিজের কাছে নিয়ে আসছেন, জন্ম দিচ্ছেন। এখানে সব দেবতারাও আছেন, তারা রয়েছেন, তারা উইটনেস করছেন, দেখছেন। আরেকটি হচ্ছে গৌতম বুদ্ধ যখন তার দেহাবসান হয়, সেই তার একটা, এখানে সমস্তটাই এই রিলিফের মধ্যে সমস্তটাই কিন্তু হচ্ছে মানে রিয়েলিস্টিক আর্ট। কিন্তু আস্তে আস্তে এই সমস্ত রিয়েলিস্টিক আর্ট এবং ন্যাচারালিস্টিক আর্ট কমেই এগোতে থাকলো গুপ্ত যুগের দিকে। গান্ধারের আরেকটি জিনিস হচ্ছে, এখানে সম্পূর্ণভাবে ইউরোপিয়ান প্রভাব সুস্পষ্ট। এটা হচ্ছে, এটাকে বলা হয়, এই মেটেরিয়ালটা আলাদা, এই মেটেরিয়ালটা চুন সুরকি একসঙ্গে করে করা হয়। এবং এই যে ইউরোপিয়ান যে এই ট্রিটমেন্ট, হ্যাঁ, এবং এই ট্রিটমেন্ট কিন্তু তার মধ্যে আস্তে আস্তে একটা মনের ভাবনার একটা বিকাশ ঘটায়, যেটা কিনা ক্রমেই একটা এই গুপ্ত যুগের আর্টে অধ্যবসিত হয়। অর্থাৎ পুরো জিনিসটা তার কালমিনেশন হলো গিয়ে গুপ্ত আর্টে এসে। অর্থাৎ সেখানে আমরা দেখতে পাচ্ছি সারনাথে ক্রমে এই ধর্মচক্র প্রবর্তন মুদ্রায় গৌতম বুদ্ধ বসে আছেন, তার মুখে স্মিত হাসি, এবং এখানে একটা মানে সর্বমোট একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে যোগের যে কনসেপ্ট, সেটা চলে আসছে এর মধ্যে। ভীষণ সুন্দর প্রপোর্শনেট এবং ভীষণ সুন্দর একটা সাজুজ্যপূর্ণ একটা স্কাল্পচার তৈরি হলো। এবং সেটা যেমনি তার অ্যানাটমিক্যাল ডিটেল, তিনি যে একটা গায়ে যে একটা কাপড় দিয়েছেন, তার মধ্যে দিয়েও কিন্তু তাকে দেখা যাচ্ছে সমস্তটা এমন একটা এত উন্নত মানের একটা প্রযুক্তির সাহায্যে এরা তৈরি করতে শুরু করলেন। এবং তাদের শিল্পকলা মানে স্কিল যেটাকে বলে, সেই স্কিলটা এতটাই উন্নত হলো যে, এবং তার সঙ্গে যে ফিলোসফিক্যাল থট গুলো একসঙ্গে হয়ে একটা অদ্ভুত শিল্পকলার জন্ম দিল, যেটা কিন্তু বেসিক্যালি ক্লাসিক্যাল আর্ট বলে আমরা জানি। অর্থাৎ গুপ্ত যুগে 4th সেঞ্চুরি সি অথবা 5th সেঞ্চুরি সিতে এটা একটা ধ্রুপদী শিল্পকলা, ভারতবর্ষের ধ্রুপদী শিল্পকলা এসে পৌঁছাল, সার্থকতা লাভ করল। এই যুগের যখন আরেকটি আমি শিল্পকলা দেখাচ্ছি, যে এই যে মুখে স্মিত হাসি, অন্তর্দৃষ্টি, এতদিন যেন চোখগুলো খোলা ছিল, সেই খোলা অবস্থা থেকে খোলা অবস্থা, তো সেই জায়গা থেকে শিল্পকলার একটা অদ্ভুত জায়গায় চলে এলো। এইটাই হচ্ছে গিয়ে আমাদের ওই ধ্রুপদী চিত্রকলায় পৌঁছানো। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি
টেরাকোটা আর্টও একই সঙ্গে চলছে, কিন্তু সেটা তার মধ্যেও কিছু পরিবর্তন এসে গেল। সেখানেও এসে গেল মুখের প্রপোর্শনের ভাব, অন্তর্দৃষ্টি, মুখে স্মিত হাসি, এই জিনিসগুলো। তো সেইগুলো সেইভাবেই গুপ্ত আর্টে এসে আমরা তার পুনর্উন্মিলন দেখতে পেলাম। তো খ্রিস্টীয় ৪র্থ ৫ম শতাব্দীতে আমরা এই ভারতবর্ষের এই শিল্পকলা, এটা একটা সেট ইডিয়াম আমাদের দিয়ে দিল, যেটা কিনা আমরা বলছি যে ধ্রুপদী শিল্পকলা। ভারতবর্ষের যে এই যে অগ্রগতি, তার সেই শিল্পকলার একেবারে কালমিনেশন পার্ট হচ্ছে গুপ্ত যুগে এসে তার পূর্ণ বিকাশ ঘটল। এরপর কি হলো সেটা আমরা আমাদের আগামী 13 তারিখের পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাবো, যে কেমন করে গুপ্ত ইডিয়ামকে ধরে রেখে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল এবং পূর্ব ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারতে অতটা যায়নি, সেটার প্রভাবটা অন্যভাবে গিয়েছিল, কিন্তু বিশেষ করে মধ্য এবং উত্তর ভারত, পূর্ব ভারত, এই গুপ্ত যুগের পশ্চিম ভারত কিভাবে নিয়ে তারা একটা তাদের আঞ্চলিক যে কিছু পরিবর্তন এলো, রিজিওনাল ভেরিয়েশন এলো, সেগুলোকে তারা নিয়ে চললেন, কিন্তু তাদের মাথায় যেটা থেকে গেল সেটা হচ্ছে ধ্রুপদী শিল্পকলা। সেই বিষয়ে আমরা আগামী শনিবার দিন পড়বো, জানবো, এবং তার সঙ্গে এই স্থাপত্যের যে শুরু এবং তার যে ক্রমবিকাশ কেমন হয়েছিল। এই গুপ্ত যুগটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় স্থাপত্যকলায়, বিশেষ করে মন্দির স্থাপত্যকলার, আজকে যে আমরা মন্দিরের যে চেহারা দেখি, তার সূচনা কিন্তু এই গুপ্ত যুগেই। প্রথম যে মূর্তি মন্দির স্থাপত্য তৈরি হয় সেটা এই গুপ্ত যুগে। তাই আজকে আমি এই গুপ্ত যুগে এসে থামলাম, কারণ এটা অনেক বড় হয়ে যাবে। আমি আগামী সপ্তাহে বাকিটুকু বলে এবং স্থাপত্যের কথা বলবো। আমি আপনাদের অনুমতি নিয়ে শেষ করছি। কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা অনায়াসে আমাকে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, আমি বোধহয় মেয়েদের কাছেই চলে যাই সরাসরি, যে ওদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু যদি ওরা কেমন লেগেছে সেটাও যদি ওরা জানাতে চায়, খুব ভালো হয়। ছাত্রীরা, তোমরা যদি একটুখানি নিজেদের অডিওটা অন করো। যা মনে হয় তোমরা হ্যাঁ, প্রশ্ন করতে পারো। খুবই ইন্টারেস্টিং বিষয় স্যার আজকে তোমাদের পড়িয়েছেন, গল্পের ছলেই পড়িয়েছেন খুব সুন্দরভাবে। তোমরা একটু ইন্টারাক্ট করো স্যারের সঙ্গে। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। স্যার, আমি তনুশ্রী দাস বৈরাগ্য, জিওগ্রাফি ডিপার্টমেন্টের ছাত্রী। তো স্যার, আমার তেমন কোনো কোয়েশ্চেন নেই, বাট আপনি খুব সুন্দর পড়িয়েছেন, মানে এত অজানা বিষয়গুলি সামনে উপস্থাপন করেছেন, মানে সত্যি খুব সুন্দর লাগলো ক্লাসটা করতে। আর সমস্ত স্যার ম্যামও অনেক ভালোভাবে সবকিছু শুনলো, আমরাও শুনলাম। তো স্যার ভীষণ ভালো লেগেছে, অনেক অজানা বিষয় জানতে পারলাম, মানে এত কিছু যে হয় সত্যি খুবই সুন্দর হয়েছে স্যার। আমার নিজের খুব ভালো লাগছে যে তোমরা যে এত মন দিয়ে শুনেছো। আমি অনেক কিছু আরো দেখানোর আমার দরকার ছিল, সেটা হয়তো আমি সামনে গিয়ে দেখাতে পারলে আরো ভালো লাগতো, আমার কথা বলতে পারলেও ভালো লাগতো। কিন্তু একটা মোটামুটি আইডিয়া তোমাদের দিলাম। একটা জিনিস অনুশ্রী বললে না তোমার নাম? হ্যাঁ স্যার, হ্যাঁ অনুশ্রী, তুমি দেখবে যে কোনো জিনিসটাই না খুব বিচ্ছিন্ন নয়। আজকে আমরা যা কিছু শিল্পকলা বলে, যাই কৃতকলা, পারফর্মিং আর্ট যাই করছি না কেন, সবটা কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত। একটা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক একটা যদি প্রেক্ষাপট আমাদের সেট প্রেক্ষাপট দেয়, সেখানে যে শিল্পকলার উন্নতিটা আমরা পরিষ্কার ভাবে দেখতে পাই। কেমন করে এটাও যেমন দেখতে পাই, তুমি দেখলে যে যখন যে সময় মানুষ স্ট্রাগল করছে, নিজেকে সেটেল করার চেষ্টা করছে, শিকার করে খেয়ে পরে বাড়ছে, তখনও কিন্তু তাদের অজান্তেই একটা শিল্পকলা এসে যাচ্ছে।
এই জিনিসগুলো খুবই, তোমার যে ভালো লেগেছে আমার জন্য খুব ভালো লাগলো। অনেক অনেক স্নেহ আশীর্বাদ রইল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, ইন্টারেস্টিং বিষয় খুব। আচ্ছা স্যার। ছাত্রীদের মধ্যে আর যদি কেউ জানতে চাও কিছু বা কেমন লেগেছে সেটাও যদি স্যারকে জানাও, ইন্টারাক্ট করো, তাহলে খুব ভালো হয়। তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলেও আমার জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। নমস্কার স্যার, আমি রাজশ্রী ঘোষাল, নমস্কার। ছাত্রী। আপনার পড়ানো খুব ভালো লেগেছে, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের সঙ্গে দেখা হলে আরো ভালো লাগবে, দেখি কখনো যদি যেতে পারি কৃষ্ণনগর। ধন্যবাদ। হ্যাঁ স্যার, অফলাইনে একদিন ক্লাস করতে চাই আপনার। আচ্ছা আচ্ছা, যাবো, নিশ্চয়ই নিশ্চয়ই যাবো। আমি চেয়ার আর কৃষ্ণনগর তো অত্যন্ত নিজেও ঐতিহ্যপূর্ণ শিল্পকলার দিক থেকে। এই মৃৎশিল্প কৃষ্ণনগরের তো একটা বিশ্ববিখ্যাত, তার মানে কি বলবো, তার তার নাম এটা তো। এবং আমি কতগুলো জিনিস দেখছিলাম, আমি জানি না আপনারা এই বিষয়ে আমার থেকে অনেক ভালো জানেন। কলকাতায় যে এই দুর্গাপুজোর যে প্রচলন, যে এই যে ঠাকুর প্রতিমা গড়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু কৃষ্ণনগর থেকেই প্রথম অরিজিনেট করে। এবং ওখানে কুমারটুলিতে, যেখানে এখানে সেটেল করা হয়েছে, কলকাতায় যেমন কুমারটুলি, উত্তরবঙ্গেও সেরকম জায়গা আছে, এইগুলো কিন্তু একেবারে পুরোপুরি মানে যেভাবে মৃৎশিল্প আইকনোগ্রাফি মেনে যে করা হয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তীকালে। এবং এখানে কৃষ্ণনগরের এই শিল্পকীর্তি বা এই যে মৃৎশিল্পের যে একটা বিরাট অবদান রয়েছে, তাই কৃষ্ণনগরে যাওয়ার ইচ্ছা আমার খুব। কোনোদিন কখনো যাইনি, একবার গিয়ে দেখবো, বিশেষ করে যেখানে মূর্তি তৈরি হচ্ছে। স্যার আসবেন, খুব ভালো লাগবে আপনার, এটা বলতে পারি। হ্যাঁ। ছাত্রীদের মধ্যে আর যদি কেউ কিছু জানতে চাও বা জানাতে চাও স্যারকে, নিজেদের অভিজ্ঞতা এবং অনুভূতি জানাতে পারো, না হলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। নমস্কার স্যার, আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে মলি মিস্ত্রি বলছি। হ্যাঁ বল। বলছি আপনি যেটা করালেন ওইটার যে মানে যেটা দেখালেন, এটার একটু নোটটা পাঠাতে পারবেন? তাহলে একটু ভালো হয়। হ্যাঁ, ওটার কি কি বলো একটু, আমি পরিষ্কার বুঝতে পারলাম না। যেটা আপনি মানে ফোন থেকে শেয়ার করেছিলেন না, ওই যে পিডিএফ মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিপিটি। হ্যাঁ হ্যাঁ ওইটা। আচ্ছা, ওইটা পেলে তোমাদের সুবিধা হয়, তাই তো? আমি তাহলে একটা কাজ করব, ওটাকে আমি একটুখানি মাজা ঘষা করে তাহলে ভালো করে আমি তাহলে কলেজে ম্যাডামকে দিয়ে দেবো, তাহলে শেয়ার করে দেবো। হ্যাঁ স্যার। আর আপনি যে ওইটা বললেন না যে হরপ্পা যুগের যেগুলো মানে হরপ্পা যুগের যেগুলো ছিল সেগুলো আমাদের মধ্যে এখনো আছে, তো এইগুলো দেখতে ভীষণ ভালো লাগলো। তো একটা জিনিস খুব ভালো বলেছো, এই যে টেরাকোটা আর্ট যেটা বলছি না, পোড়ামাটির যে শিল্পটা, সেটা জানো তো দুটো দিক আছে। একটা হচ্ছে পিরিয়ড বাউন্ড, মানে একটা সময়কালের আমরা চিনতে পারি, ও এটা মধ্যযুগের, ও না 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 এটা শুঙ্গ যুগের। হ্যাঁ, আমাদের জাদুঘরে প্রায় হয় না, এটা তো শুঙ্গ যুগ নয়, এটা তো দেখে মনে হচ্ছে কুষাণে চলে এসছে তখন। এগুলো হচ্ছে সব টাইম বাউন্ড। টেরাকোটার আরেকটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে টাইমলেস ভ্যারাইটি। টাইমলেস ভ্যারাইটি কি? টেরাকোটা আর্ট তো আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, যুক্ত। এই টেরাকোটা আর্ট অর্থাৎ পোড়ামাটির শিল্পকর্ম যেটা, তার মধ্যে একটা মানে যে কোনো কালকে অতিক্রম করে তার জনপ্রিয়তা সেটা রয়েই যায়। এটাকে বলা হয় টাইমলেস ভ্যারাইটি অফ টেরাকোটা। যেটা থাকে এখনো, দেখবে যে বিভিন্ন ধর্মীয় স্থানে গাছের সঙ্গে সেই ঘোড়া ঝুলিয়ে দেওয়া হয় না, আমি জানি না কজন তোমরা দেখেছো। এই ঘোড়া কিন্তু হরপ্পান যুগেও ছিল, মধ্যযুগেও ছিল, শুঙ্গ কুষাণ সব যুগেই ছিল, কিন্তু সেগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি, একই রকম ঘোড়া। আজকেও তুমি দেখবে বিভিন্ন এই যে ধর্মীয় স্থান বা গাছের তলায় সব গিয়ে ওই সুতো দিয়ে বেঁধে দিয়ে চলে আসে এরকম ঘোড়া, ছোট ছোট বিষ্ণুপুরের ঘোড়া, যেমন ধর্ম ঠাকুরের ঘোড়া লাগিয়ে দিয়ে চলে এলো, কিছু মানত করে বা কিছু করে।
এগুলো হচ্ছে টাইমলেস ভ্যারাইটি অফ টেরাকোটা, 2 রকমের হয়। এবং ওই হরপ্পান যুগের টেরাকোটা শিল্প আজকেও চলছে, কোনোটাই কিন্তু হারিয়ে যায়নি। এইটা হচ্ছে একটা সব থেকে বড় জিনিস, কোনো কিছু হারাচ্ছে না, রয়ে যাচ্ছে, শুধু তার চেহারা বদল হচ্ছে সময়ের সঙ্গে, সময়ের পাশ দিয়ে যাচ্ছে, তখন তার চেহারাগুলো বদল হচ্ছে। কিন্তু মূল কতগুলো জিনিস আছে যেগুলো চেহারাও বদল হচ্ছে না। এটা হচ্ছে টাইমলেস ভ্যারাইটি অফ টেরাকোটা। আমি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই তো ওই যে মানে আপনি যেগুলো বললেন তো যে এগুলো হচ্ছে মানে এরকম ভাবে কোনোদিন ভেবে দেখিনি যে ওই জিনিসগুলো এখনো আমাদের মধ্যে আছে কি, মানে এইটা। হ্যাঁ হ্যাঁ, সব রয়েছে। এই যে বুদ্ধিজম নিয়ে কথা বলছি, বুদ্ধিজম তো আজকেও আছে, নানা ভাবে আছে। এবং তোমরা একটা জিনিস যেরকম দেখবে, মানে সবটাই তো সবটার সঙ্গে তো রিলেটেড। হ্যাঁ 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 হ্যাঁ, মানে যেমন বৌদ্ধ ধর্মের এক একটা ধর্মমত ক্রমে 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 আসছে না, যে প্রথমে ছিল থেরোবাদ, মানে মূর্তি পুজো যারা করতেন না আর কি, শূন্যবাদ, মানে যেটাকে বলা হচ্ছে কি কি বলছি, হীনযান। পরবর্তীকালে মহাযান, মানে যারা মূর্তি পুজো শুরু করলেন, তখনও কিন্তু একদল মূর্তি পুজো মানছেন না, করছেন না। বেশ মহাযান দেখছে, যান মানে হচ্ছে গিয়ে যান বলতে আমরা যানবাহন বলতে যা বোঝাই, অর্থাৎ ভেহিকল, সেইগুলোকে ধরে 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 এগোনো। এইটা কিন্তু একটা বিরাট জিনিস। তো এই করে মহাযান থেকে এলো বজ্রযান, মন্ত্রযান, আলটিমেটলি বৌদ্ধ ধর্মের তন্ত্র সাধনা ঢুকে গেল। এবারে এলো সেই তন্ত্র সাধনা থেকে সহজ যান, হ্যাঁ, খুব ইজি ভেহিকল আর কি, সেটা করে আমরা আমাদের যে অভীষ্ট বোধি লাভ করে সেটা আমরা করতে পারি। এটাই তো আমাদের আলটিমেটলি লক্ষ্য। এটাই যদি হয় তাহলে যান মানে হচ্ছে গিয়ে ওয়ে বা ট্রান্সপোর্ট। ঠিক সেইভাবে আমরা যদি দেখি, এই সহজ যান কিন্তু আস্তে আস্তে মার্চ করে গেল আমাদের এই বৈষ্ণবিজমের সঙ্গে। সহজিয়া বলে একটা সম্প্রদায় আছে, নাম জানো তোমরা, শুনেছো কখনো? সহজিয়া, হ্যাঁ আচ্ছা, সহজিয়া। তোমরা ধরো এই যে পার্বতী বাউলের নাম শুনেছো, যিনি বিখ্যাত গান করেন, দারুণ বাউল গান করেন, কীর্তন গান করেন, সেই এরা কিন্তু সব সহজিয়া সম্প্রদায়। অর্থাৎ এদের মূল, এরা অ্যাভারেজ করছেন গৌড়ীয় বৈষ্ণবিজম এবং একই সঙ্গে বৌদ্ধ ধর্মের যে শেষ যে একটা ছিল সহজযান, তাদের মধ্যে করে তারা মানুষের সাধনা করছে। তো এরকম আজকেও সব জিনিসে আছে, কিন্তু এখনকার মতো করে আছে। কেমন? বলো এবার তোমাদের আর কি প্রশ্ন, বলো। ছাত্রীদের যদি আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমি এবার ডেকে নেব আমাদের ডিপার্টমেন্ট অফ ফিজিক্সের থেকে আমার সহকর্মী শ্রী সজল বিশ্বাস মহাশয়কে, আজকে আমাদের যিনি আমন্ত্রিত বক্তা, তাকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। দাদা প্লিজ। আচ্ছা, জয়শ্রী, সজলের ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার আগে আমি জাস্ট দুটো কথা একটু বলবো। নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, সেটা হচ্ছে আজকের আমাদের যিনি স্পিকার শ্রী সত্যকাম সেন মহাশয়, উনি এই মুহূর্তে শান্তিনিকেতনে রয়েছেন একটি বিশেষ কাজে, এবং খুব গুরুতর একটি টেকনিক্যাল সমস্যার মধ্যে উনি পড়েছিলেন। সেইটা তাড়াতাড়ি সলভ করে আমাদের জন্য উনি ওনার ব্যস্ত সময়ের মধ্যে এতটা সময় আমাদেরকে দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবং উনি অসাধারণ উপস্থাপনা করলেন, আমরা অনেক কিছু জানলাম, সমৃদ্ধ হলাম, এবং ছাত্রীরাও তাদের মনোভাব ব্যক্ত করেছে, এবং তারা যে স্যারকে অফলাইনে চাইছে, সরাসরি চাইছে, যেটা আমরাও একাধিকবার চেয়েছি, ভবিষ্যতেও চাইবো, এবং আজকের ছাত্রীরা সেটা সরাসরি প্রকাশ করলো, সেটা আমরা নোট করলাম। এবং আমি স্যারকে অনুরোধ করব যে অবশ্যই আপনি সময় করে আমাদের কলেজে আসবেন, এবং আমরা সামনে থেকে আরো শুনে সমৃদ্ধ হব। জাস্ট এইটুকুই বলার। সঙ্গে আলোচনা করব। অবশ্যই স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমি ওভার টু সজল। স্যার নমস্কার স্যার, আমি আপনার মানে লেকচারটা আমি পুরোটাই শুনলাম, খুবই সমৃদ্ধ হলাম। আমি
জাদুঘরে বেশ কয়েকবার গিয়েছি, আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, তাকেও নিয়ে গিয়েছি আচ্ছা জাদুঘরে আচ্ছা ডিসেম্বর হলে। কিন্তু এত কিছু এত সুন্দরভাবে বোঝালেন যেগুলো আমরা মানে নিজেরা গিয়ে এতটা মানে বুঝতে পারি না। যাই হোক, আমাদের খুব ভালো লাগলো। হ্যাঁ তো কৃষ্ণনগর উমেন্স কলেজের তরফ থেকে আয়োজিত ভ্যালু এডেড কোর্সের এই বিশেষ আলোচনা পর্বের সমাপ্তি লগ্নে এসে আমি সকলকে আন্তরিক সম্ভাষণ জানাই। আজকের এই অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য যাদের অবদান অনস্বীকার্য, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা একান্ত কর্তব্য। সর্বপ্রথমে আমি সশ্রদ্ধ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের আমাদের মুখ্য আলোচক মাননীয় শ্রী সত্যকাম সেন মহাশয়কে। ইন্ডিয়ান মিউজিয়ামের আর্কিওলজি সেকশনে কনসালট্যান্ট হিসাবে আপনার ব্যস্ততম কর্মসূচির মধ্যেও আপনি আমাদের ছাত্রীদের জন্য যে এই যে মূল্যবান সময় দিয়েছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। আপনার বৌদ্ধ ও ব্রাহ্মণ্য মূর্তিতত্ত্ব এবং স্থাপত্য কলার পাশাপাশি বর্তমানে মিউজিক আর্কিওলজি এর মতন গবেষণাধর্মী বিষয়ে আপনার গভীর জ্ঞান আমাদের সমৃদ্ধ করেছে। এবং আজকের যে আপনার যে আলোচনা ট্রাভেলিং ব্যাক টু দ্য আর্টিস্টিক পাস্ট অফ ইন্ডিয়া, যার ভিতরে রয়েছে হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, মৌর্য পূর্ববর্তী এবং মৌর্য যুগের শুঙ্গ রাজবংশ এবং গান্ধার শিল্প রীতি, এই যে যে বিস্তারিত আলোচনা, এই আলোচনা আমাদেরকে প্রত্যেককে সমৃদ্ধ করেছে। এরপর আমি বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর সুনিপা রায় মহাশয়াকে। শিক্ষার প্রসারে ও ছাত্রীদের সার্বিক উন্নয়নে তিনি সর্বদা আমাদেরকে অনুপ্রাণিত করেন। তার নিরলস উৎসাহ, সঠিক দিক নির্দেশনা এবং অভিভাবক সুলভ প্রশ্রয় ছাড়া এ ধরনের ভ্যালু এডেড কোর্সের আয়োজন ও সুষ্ঠু পরিচালনা আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব হতো না। ম্যাডাম, আপনার এই অফুরান সহযোগিতার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই কোর্সের সম্পূর্ণ অর্গানাইজিং কমিটি এর সকল সদস্যকে এবং অনলাইন লেকচার সিরিজটিকে সফল করে তোলার জন্য তাদের যে পরিকল্পনা এবং তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং পারস্পরিক সহযোগিতা, তা অত্যন্ত প্রশংসনীয়। পরিশেষে সকল সহকর্মীবৃন্দ যারা উপস্থিত ছিলেন, আমার সকল ছাত্রীরা এবং আরও যে সকল শ্রোতা আজ আমাদের এই সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা পর্বের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, শুভ সন্ধ্যা, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সজল, থ্যাংক ইউ সো মাচ। জয়শ্রী, তুমি তাহলে আছো? জয়শ্রী, হ্যাঁ, তাহলে আনুষ্ঠানিকভাবে আমরা তাহলে লিভ হ্যাঁ, করছি। হ্যাঁ, তুমি ছাত্রীদেরও বলে দাও, আর বলে দাও আর যে তাহলে 13 তারিখে আবার যেন এইভাবেই ওরা একদম জয়েন হয়। হ্যাঁ, তোমরা সবাই আগামী শনিবার 13 তারিখ সন্ধ্যে 6:30 আবার তোমরা সবাই জয়েন হবে। আমরা ঠিক সময় লিংক দিয়ে দেবো এবং ওই দিন আমরা আর্কিটেকচার যে পোর্শনটা যেটি রয়েছে সেটি আমরা স্যারের কাছ থেকে জানবো। ঠিক আছে? ঠিক আছে, এই বলে তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।